বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে যখন ওর চোখ ঘুমে ভারী হয়ে যাচ্ছে, হেরা বিরক্ত হয়ে বলল, আপনি তো দেখি বালিশ ঘুম মানুষ হয়ে গেছেন। সেটা কেমন জিনিস সেরা? যে মানুষ বালিশে মাথা রাখার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায় তাদের বলে। সুখী মানুষের লক্ষণ এটা, বুঝলে হেরা? তোমার তো খুশি হওয়ার কথা, তোমার স্বামী একজন সুখী মানুষ। হেরা ওকে জড়িয়ে ধরে বলল, খুশি হতে পারছি না কারণ আপনার সঙ্গে আমার কথা হচ্ছে না। কয়দিন খেয়াল আছে? সরি, আমি খুব ব্যস্ত সময় কাটাচ্ছি। তোমাদের নিয়ে ঘুরতে যাব, আমার কাজ তো ফেলে রাখা যাবে না। ঠিক তখনই নিশাল মামনি বলে ডাকতেই হেরা ওকে সরিয়ে দিয়ে চলে যেতে নিল। নওশাদ যদিও দুষ্টুমি করে ওকে চাপটে ধরে রেখেছিল, একরকম ধাক্কা দিয়ে সরিয়ে বের হয়ে গিয়েছিল হেরা। এলিনরা দুই বোন আর নিশাল হেরা দারুণ হইচই করে বেড়াচ্ছে। গল্প আড্ডায় বাসা খুব জমজমাট। শপিং, ঘোরাঘুরি, বাসায় ছোটাছুটি করছে। হেরাকে সেরকম কিছুর জন্যই নিশাল ডেকে নিয়ে গেছে। হেরা ফিরে আসার আগেই নৌশদ গভীর ঘুমে অচেতন। রাতে কখন এসেছে হেরা সে টেরও পায়নি। মাঝরাতে একবার টের পেয়েছে হেরা যখন ওকে জড়িয়ে ধরেছে ঘুমের ঘোরে। নওশদের ভালো লাগছে খুব চারজনের দৌড়ঝাঁপ দেখে। এই যেমন এই মুহূর্তে চারজন সিনেপ্লেক্সে মুভি দেখতে গেছে, তারপর শপিং করে ফিরবে। হেরা ফোন দিয়েছিল রাতে ওরা বাহিরে ডিনার করবে, সে ওদের সঙ্গে জয়েন করতে পারবে কিনা জানতে। একটা দাওয়াত আছে, সেজন্য নওশাদ যেতে পারবে না। এখন ওরা চারজনই ডিনার করবে বাহিরে। এত হইচই আর আনন্দের ভিতরে আছে বলেই হয়তো নিশাল বিথির কাছে যাচ্ছে না। বিথির আগে ফুঁসছে হয়তো। নওশাদ মনে মনে হাসল। ছেলেটার আনন্দ দেখে নওশাদের খুব ভালো লাগছে। দুই বোনও নিশালের বন্ধুর মতো হয়ে গেছে। এদের ছোট আর হেরার জন্য ছেলে নিজেদের বন্ধুদের সঙ্গেও যাচ্ছে না। ভালোই হয়েছে ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরছে, শুনলে ওর বুকে অজানা আশঙ্কা ভর করবে। ইয়াবা নারী ঘটিত কুকর্মে এই বয়সী ছেলেরা যেভাবে ইনভলভড হচ্ছে, তার চেয়ে ঘরের মানুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এটাই ভালো। হেরা নিশালের দায়িত্বশীল মায়েরও ভূমিকা পালন করছে। দেখল সেদিন নিশালের একটা বাজে অভ্যেস আছে, পানি কম খায় এবং রাতে প্রায় সময় না খেয়ে ঘুমিয়ে যায়। হেরা কোনো এক সময় আনারের মায়ের কাছ থেকে পানি কম খাওয়ার ব্যাপারটা শুনেছে। এখন দেখা যাচ্ছে একটু পরপর ছেলের সামনে পানির গ্লাস ধরছে, না খেতে চাইলে জোর করছে। সেদিন রাতে খাবে না ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে নিশালকে ঝাড়িয়ে দিল। আবার কড়া গলায় বলল নিশাল না খেলে সে নিজেও ডিনার করবে না। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও নিশাল বাধ্য ছেলের মতো ওদের পাশে বসে ডিনার করলো। নিশাল মাছ খায় না। সেদিন হেরা ইলিশ মাছের কাঁটা বেছে প্লেটে তুলে দিল, নিশাল সেটা খেলো। হেরা বলল ইলিশ মাছ না খাওয়া মানে বাঙালি হয়ে মাছটাকে অপমান করা, তাই এই মাছ তোমাকে খেতেই হবে। নিশাল, আমি কাঁটা ফেলে দিচ্ছি, তুমি খাও। দৃশ্যটা দেখে নওশাদের চোখে পানি চলে এলো। গীতি এরকম করতো নিশালের সঙ্গে, ওর সঙ্গে। নওশাদ তো এরকম একটা সংসারই চেয়েছিল। তার সংসারটা আবার আগের মতো হচ্ছে, এটাই তাকে বেশি আনন্দ দিচ্ছে। সেদিন জুম্মার গোরস্থানে গিয়েছিল নিশালকে নিয়ে। সাধারণত গীতির কাছে গেলে সেদিন সারাক্ষণ নিশাল খুব চুপচাপ থাকে, কিন্তু নওশাদ এবার খেয়াল করলো নিশাল স্বাভাবিক আছে, বাসায় সবার সঙ্গে গল্প হাসাহাসি করছে। হঠাৎ মোবাইলে রিংয়ের শব্দে নওশাদ তাকিয়ে দেখে নিশালের ফোন। হ্যালো পাপা। বলো বাবা। পাপা, মামুনি যদি ইউএসএ গিয়ে ওয়েস্টার্ন ড্রেস পরে, তুমি কি রাগ করবে? ছেলের প্রশ্ন শুনে নওশাদের ভিমড়ি খাওয়ার মতো অবস্থা। বুঝলাম না বাবা, কি বলতে চাইছো? কোন টাইপের ওয়েস্টার্ন ড্রেস? এই যেমন ধরো জিন্স টপস এসব। তোমার মামুনি কি পরতে চাইছে? না, ও পড়তে চাইছে না, আমরা ওকে জোর করছি। মামুনি বলছে তুমি রাগ করবে আর ওকে ভালো নাকি লাগবে না। এখন তুমি আগে বলো, তুমি রাগ করবে কি না? মামুনিকে অনেক কিউট লাগবে, তুমি দেখো পাপা। যে পরবে তার ইচ্ছা, আমি রাগ করব কেন? তোমার মামুনি কি চাই সেটা খেয়াল করো। ঠিক আছে, আমি ওকে বলছি, তোমার কোনো সমস্যা নেই। নওশাদ মনে মনে হাসছে। নিশাল, তোমরা কোথায়? পাপা, আমরা বসুন্ধরা সিটিতে মুভি দেখলাম, এখন মামুনির জন্য শপিং করব। ও বেঁকে বসে আছে, জিন্স কিনবে না, তুমি রাগ করবে। আমি বারবার বলছি পাপা ওই টাইপের মানুষ না, মাম্মাও তো দেশের বাইরে গেলে পড়তো না। মামুনি শুনছে না। ঠিক আছে, মামুনিকে বাঁকা থেকে সোজা করার দায়িত্ব তোমার।
মামুনির জন্য জিন্স টপস বাসায় চলে আসবে, সমস্যা নেই। আর তুমি যদি চাও নিজেরাই ঘুরে কিনবে, তাহলে ওখানে আমাদের আউটলেটে নিয়ে যাও। আমি ইনচার্জকে বলে দিচ্ছি, সে তোমাদের অ্যাটেন্ড করবে। আর একটা কথা, মামুনি ছবি পাঠাবে, আমাকে দেখি ঘটনা কী দাঁড়ায়। ঠিক আছে বাবা। ফোন রেখে নওশাদ একা একাই হাসল কিছুক্ষণ। তারপর শোয়েবকে ফোন দিয়ে বলল, বসুন্ধরা সিটিতে ওদের আউটলেট ইনচার্জ যেন নিশালদের অ্যাটেন্ড করে। হেরা কোনোভাবেই নিশাল আর এলিন নাহিনদের বোঝাতে পারছে না যে সে কোনো জিন্স পরবে না। ওরা একরকম জোর করেই ওকে নওশাদের কোম্পানির ফ্যাশন আউটলেটে হেরাকে নিয়ে এলো। বিশাল এক আউটলেট, এখানে ছেলে মেয়ে বাচ্চাদের ফর্মাল ক্যাজুয়াল সব ধরনের তৈরি পোশাক পাওয়া যায়, মেয়েদের শাড়ি ছাড়া। এই প্রথম হেরার কোনো আউটলেটে নিশাল আর হেরা এসেছে। আউটলেট ইনচার্জ ওদের অ্যাটেন্ড করার জন্য কর্মচারীদের নিয়ে দৌড়ঝাঁপ শুরু করে দিল। তিনি খুব নার্ভাস হয়ে গেছেন দেখে নিশাল বলল, ভাইয়া প্লিজ এরকম অস্থির হবেন না, আমরা অন্যান্য কাস্টমারদের মতো দেখব, যা পছন্দ হবে বলবো। আপনি এরকম করলে সবার সামনে লজ্জায় পড়ে যাচ্ছি আমরা। কি বললেন স্যার? আপনারা আর অন্য কাস্টমাররা কি এক? ঠিক আছে ভাইয়া, আপনি যে কোনো একজনকে দিন তাহলেই হবে। নিশালের অনুরোধের পরেও ইনচার্জ সহ 5 জন হেরা এলিন নাহিনদের নিয়ে ব্যস্ত হয়ে গেল। সেলস গার্লগুলো যখন হেরাকে নিয়ে ব্যস্ত, হঠাৎ হেরার সেই বান্ধবী রিমার সঙ্গে দেখা ওর। হেরা, তুমি এখানে? কেমন আছো রিমা? ভালো। হেরা এলিন নাহিনদের পরিচয় করিয়ে দিল ওর বান্ধবীর সঙ্গে। তোমাকে যেখানেই দেখে অবাক হয়ে যায়। সেদিন সিলেটে, আজ এখানে। নাহিন প্রশ্ন করল, অবাক হচ্ছেন কেন? আসলে ওর সঙ্গে আমার যখন পরিচয় হয় সেই হেরা আর এখন চোখের সামনে যে হেরা, দুটোকে ভিন্ন মানুষ লাগে। বারবার চমকে যাচ্ছি। আপনারা কি তখনকার হেরাকে দেখেছেন? দেখলে আপনারাও অবাক হতেন। হেরা রিমার হাত ধরে বলল, রিমা, আকাশের সূর্যটা প্রতি সেকেন্ডে তার রং তেজ আলো বদলায়। মানুষ তার চেয়েও বেশি দ্রুত বদলায়। ধরে নাও আমিও তাই। তাই বলে এত বদল হেরা? তুমি সাধারণ একটা মেয়ে ছিলে, বোরকার নেকআপের আড়ালে লুকিয়ে থাকা চুপচাপ একটা মেয়ে। হ্যাঁ, নেকআপটা খুললে তুমি সবার চেয়ে আলাদা ছিলে, কারণ আমাদের ক্লাসে তোমার মতন সুন্দরী আর কেউই ছিল না। তুমি ভালো স্টুডেন্ট ছিলে, সৌন্দর্য আর পড়াশোনা ছাড়া তোমার কোনো বিশেষত্বই ছিল না। না মানে তুমি অন্য মেয়েদের মতন ছিলে না। আচ্ছা আপু, বৌমনি কেমন ছিল গো? ওরা ঘুরে ঘুরে ড্রেস দেখছে আর কথা বলছে। হেরা বুঝতে পারছে এলিন রিমাকে আজকে সাইজ দিবে। রিমা বাঁকা কথা শুরু করেছে, ও জানে না এলিন আর নাহিন হেরার মতো না, খোঁচা দিয়ে কথা বলে মানবে না। আপনার বৌমনি কি অ্যানালাইসিস করার মতন সময়ই ছিল না আমাদের গ্রুপের? খুব মস্তি করতাম, হইচই করতাম। আপনারা কি করতেন জানতে চাইনি তো। ও কি করতো সেটা বলেন। ও খুব চুপচাপ একটা কোনায় বসে থাকতো, খুব মনোযোগ দিয়ে ক্লাস করত। স্যাররা প্রশ্ন করলে উত্তর দিত। কখনো ক্লাসের বাইরে ওকে দেখা যেত না কোথাও। ও আচ্ছা, এসব কিছুই অস্বাভাবিকতা বলছেন। আসলে আমরা খুব মজা করতাম, ও এসব করতো না। হয়তো বৌমনি অন্য কিছুতে মজা খুঁজে পেত। সব মানুষের মজা পাওয়ার জায়গা কি এক? সবচেয়ে অবাক লাগছে ওকে এখানে হেরা হিসেবে দেখে। তুমি 3 মাসের মতন ক্লাস করে ডুব দিলে, তারপর অনেক দিন পর অন্যরকম ভাবে পেলাম তোমাকে। এটা ঠিক বলেছ রিমা। মানুষের জীবনে বিয়ে অনেক বড় একটা পরিবর্তন। আমিও যা বদলেছি সেজন্যই বদলেছি। কি কেনাকাটা করলে হেরা? দেখছি কি কেনা যায়। ফিসফিস করে রিমা বলল, এখানে সব কিছুর মারাত্মক দাম। আমারও তাই মনে হচ্ছে রিমা। তুমি কি কিনতে এলে? আমার সামনে ম্যারেজ ডে, ওর জন্য গিফট কিনতে এসেছি। এখানে জিনিস সুন্দর কিন্তু দাম অনেক বেশি। আচ্ছা হেরা, একটা ব্যাপার সত্যি করে বলো তো, সেদিন সিলেটে তুমি বলেছিলে না তোমার হাজব্যান্ড একটা রিসোর্টের আছো তুমি, এটা কি চাপাবাজি ছিল তাই না?
আমি তখনই বুঝতে পেরেছি একটা রিসোর্টের মালিক মানে কি। বুঝেছো তুমি হেরা? রিমা সত্যি বলেছ, আমি ওসব কিছুই বুঝি না। নাহিন এলিন খুব মজা পাচ্ছে মেয়েটার কথায়। আমার বরকে বললাম, ও বলল হয়তো হাজবেন্ড বোকা শোকা বউ পেয়েছে তাই চাপাবাজি করেছে তোমার বান্ধবীর সঙ্গে। হাসতে হাসতে রিমা গড়িয়ে পড়ছে। স্বামীরা কখনো কখনো বউদের ইমপ্রেস করতে কত কি বলে। হেরা ঠোঁটের সঙ্গে ঠোঁট কামড়ে তাকিয়ে আছে। নাহিন হেরার কানে কানে বলল, শুনিয়ে দিই কয়টা কথা বৌমনি। বাদ দাও। ওদের কথার মাঝখানে সেলস গার্লরা অনেকগুলো কুর্তি আর জিন্স নিয়ে এলো। হেরাকে আর নাহিন এলিনদের দেখাচ্ছে খুব মনোযোগ দিয়ে। অন্য কাস্টমারদের থেকে ওদের প্রতি এত মনোযোগ দেখে রিমাও দাঁড়িয়ে দেখছে ব্যাপারটা। একটু পরপর হেরা ট্রায়াল রুম থেকে বের হতেই নিশাল দৌড়ে এলো ওদের কাছে, ছবি তুলল হেরার। হেরা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। খুব স্মার্ট লাগছে তোমাকে বৌমনি। নিশাল, তুমি কোথায় ছিলে? মামুনি, আমি পাপা আর আমার জন্য কিছু নিয়ে যায় কিনা দেখছিলাম। এলিন নাহিনী পছন্দ করলো হেরার ড্রেস। হেরার কোনো আপত্তি কানে তুলল না ওরা। রিমা হেরার কাছে এসে বলল, তোমার সঙ্গীরা তোমাকে বিপদে ফেলছে। হেরা, তুমি কি ড্রেসগুলোর দাম খেয়াল করেছো? এতগুলো নিচ্ছ যে। ছেলেটা কি হয়? কথাটা শুনেই নাহিন ফট করে বলে উঠল, এক্সকিউজ মি আপু, একটা কথা বলি। শোরুমটার নামটা খেয়াল করেছেন? হ্যাঁ, HERA। মানে কি দাঁড়ায়? এরা কার নামে এই ব্র্যান্ডটা জানেন? কার? আমি কিভাবে জানবো? কথা বলতে হলে অনেক কিছুই জানতে হয়, না জেনেই কথা বলে একমাত্র মূর্খরা। আপনি তো শিক্ষিত মানুষ, তাহলে জানবেন না? আপনার বান্ধবী যাকে একসময় খুব সাধারণ দেখেছেন, তার নামেই এই ব্র্যান্ড। আর এই সব প্রোডাক্ট তার হাজবেন্ডের কোম্পানির। আরেকটা কথা আপনার হাজবেন্ডকে বলবেন, সবাই চাপাবাজ হয় না, ঠিক আছে? এই রিসোর্ট আপনার বন্ধুরই, আই মিন তার হাজবেন্ডেরই। আপনার যদি কোনো কিছু কিনতে ইচ্ছা করে ম্যানেজারকে বলে দিচ্ছে, বৌমনির অনারে ডিসকাউন্ট দিয়ে দেবে আপনাকে। রিমা অবাক চোখে তাকিয়ে আছে। হেরা নাহিনকে হাত ধরে আটকানোর চেষ্টা করলো, কিন্তু ও এসব রিমাকে বলেই গেল। সরি রিমা, তুমি কিছু মনে করো না, ও একটু এমনই। এসো তো বৌমনি। বলেই হেরাকে টেনে কাউন্টারে নিয়ে গেল নাহিন। বিল মিটিয়ে ওরা বের হওয়ার সময় নিশাল বারবার প্রশ্ন করছিল, কি হয়েছে তোমাদের ওখানে? কিছু না, তোমার মামুনির বন্ধু ওকে দেখে খুব অবাক হয়েছে, আমরা সেটা নিয়ে গল্প করছি। গাড়িতে বসে নিশাল বলল, আমি পাপাকে মামুনির ছবি পাঠিয়ে দিয়েছি। ও, কি? পাপা বলেছিল পাঠাতে, তোমাকে দেখতে চাইছিল। ইস, উনি কি বললো? হেরা চিপ কাটলো লজ্জায়। দেখো, লাইক দিয়েছে। নাহিল বলল, আমি তো ভেবেছিলাম ভাইয়া একটা রেড লাভ পাঠাবে। বলেই দুই বোন হেসে দিল। হেরা চোখ পাকাচ্ছে। নিশালের সামনে কি বলছো এসব তোমরা? নাহিন ফিসফিস করে হেরার কানের কাছে এসে বলল, বাসায় ড্রেসগুলো পরে দেখাবে যখন, তখন ভাইয়া কেস রিয়াকশনটা লাইভ দিবে তোমাকে। হেরা নাহিনের মুখ চেপে ধরল। চুপ, বেশি কথা বলে। দুই বোন হাসছে হিহি করে। রাতে ডিনার করে ওরা বাসায় ফিরে এসে দেখে নওশাদ আসেনি তখনও। হেরা চেঞ্জ করে রুম থেকে বের হয়ে দেখে দুই বোন লিভিং রুমে বসে টিভি দেখছে। আচ্ছা, তোমরা রিমাকে এত কথা না বললেও পারতে। ও কি ভাবছে কে জানে। তুমি চুপ করো বৌমনি, যার যা ইচ্ছে তোমাকে বলে আর তুমি বাদ দাও বলো। তুমি কি বলো তো? আমার এমনি ঝামেলা ভালো লাগে না। সেই জন্যই তো ওই বিথি তোমাকে যখন ইচ্ছা তখন যা খুশি বলে যায়। চুপ। নিশাল শুনবে হেরা আশেপাশে তাকালো। এলিন বলল, শোনো বৌমনি, আমরা যা বলি শুনি, দেখো একবার দুদিনের মধ্যে বিথিকে জন্মের সাইজ দিয়ে দিতে পারবে। আমাকে তো ভূতে পেয়েছে তোমাদের দুই বোনের কথা শুনি। হেরা উঠে শ্বশুরের রুমে ঢুকে গেল।
নাহিন, ওর এদিক কিচ্ছু হবে না, বুঝলি? কিছু মানুষ দুনিয়াতে আসে অন্য মানুষের কথা শোনার জন্য। বৌমনি হলো এমনই মানুষ। ঠিক কথা বলেছ। হঠাৎ সিঁড়ি দিয়ে নওশাদকে আসতে দেখে এলিনের মাথায় বুদ্ধি খেলে গেল। সে নওশাদকে শুনিয়ে শুনিয়ে নাহিনকে বলা শুরু করলো। বৌমনি বললেই এত কষ্ট হাসি মুখে সহ্য করছে। আমি হলে খেয়ে ফেলতাম ওই বিথি আপাকে, বুঝলি নাহিন? ঠিক বলেছিস। এত কষ্ট কিভাবে দিতে পারে বৌমনিকে? নরম অসহায় পেয়েছে তাই দিচ্ছে। নওশাদ ওদের কথাগুলো সিঁড়ির কাছে দাঁড়িয়ে শুনল, তারপর ওদের সামনে এসে দাঁড়ালো। এলিন, জি ভাইয়া। কি হয়েছে? কোথায়? বিথি হেরার সঙ্গে কি করেছে? নওশাদ ভ্রু কুঁচকে তাকালো। এলিন 2 সেকেন্ড চুপ করে থেকে বলল, বৌমনিকে নিশালের বার্থডে পার্টিতে অনেক কথা শুনিয়েছে। বৌমনি খুব কেঁদেছে, কিন্তু আপনাকে বলতে নিষেধ করেছে। প্লিজ, আমি টের পাইনি আপনি শুনছেন। সরি, আপনাদের ফ্যামিলির ব্যাপারে কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না ভাইয়া। বৌমনি অনেক নরম স্বভাবের, তাই ওকে উনি কথা শোনার সুযোগ পেলেই। থ্যাঙ্কস এলিন। তোমার বৌমনি কোথায়? নিশালের দাদার রুমে। হুম। নওশাদ নিচের ঘরে ঢুকে গেল। এলিন আর নাহিন খুব এক্সাইটেড। এবার পৃথ্বীরানী মজার টের পাবে, বুঝলি নাহিন? চল, রুমে বৌমনি আসার আগে এখান থেকে কেটে পড়ি। চল। হেরা কিছুক্ষণ পর নিচের রুমে ঢুকে দেখে নওশাদ চলে এসেছে। আপনি কখন এসেছেন? এই তো 10 মিনিট হবে। নওশাদ সোফায় বসে টিভির চ্যানেল চেঞ্জ করছে। হেরা এসে ওর পাশে বসলো। খুব টায়ার্ড আপনি, মাথায় হাত বুলিয়ে দিই? লাগবে না, আই এম ফাইন। আমরা আজ অনেক মজা করেছি, খুব টায়ার্ড লাগছে এখন। নিশাল তো এসেই ঘুমিয়ে গেছে। নওশাদ চুপ করে আছে। হেরা উঠে গিয়ে রুমের আলোগুলো কমিয়ে দিল। হেরা, জি। এদিকে এসো, আমার সামনে দাঁড়াও। হেরা নওশাদের সামনে এসে দাঁড়ালো। তোমার আমাকে কেমন মানুষ মনে হয়? কি হয়েছে? হেরা চিন্তিত মুখে তাকালো। উত্তর দাও। আমি আগেই বলেছি আমার দেখা সবচেয়ে বড় ভালো মানুষ। হেরা খুব সুন্দর করে হাসলো নওশাদের দিকে তাকিয়ে। সেদিন বললে আমি তোমার সবচেয়ে কমফোর্ট জোন, তোমার বন্ধু, তাই না? হুম, আপনি রাগ করেছেন ওসব জিন্স কেনাতে। আমি জানতাম আগেই, বারবার বলেছি। ওদের এখন হলো তো। নওশাদ ঝট করে দাঁড়িয়ে 2 হাত দিয়ে ঝাঁকুনি দিল হেরাকে। তাকাও আমার দিকে। হেরা বিস্ময় এবং ভয়ে নওশাদের দিকে তাকালো। সে গত 6 মাসে এমন শক্ত চোখ মুখ করে থাকতে দেখেনি নওশাদকে। ওর বিস্ময়ের ঘোর কাটছে না। তোমাকে বিথি কি কি কথা শুনিয়েছে সব কথা একটা একটা করে আমাকে বলো, এবং এই মুহূর্তে। হেরা চোখ নামিয়ে ফেলল। বলো হেরা, আমি মনে হয় তোমাকে বলেছিলাম তোমাকে কেউ কিছু বললে আমাকে বলতে। থাক না এসব কথা। আমি শুনতে চাইছি হেরা। হেরা চুপ করে আছে। বলো। হেরা বিথির বলা সবগুলো কথা বলল। ওর চোখ দিয়ে পানি পড়ছে কথাগুলো বলার সময়। নওশাদ রাগে কাঁপছে। হেরা এমন নওশাদকে আগে কখনো দেখেনি। ওর খুব ভয় লাগছে। নওশাদ হেরার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর আচমকাই হেরাকে বুকে জড়িয়ে ধরল। সরি হেরা, সেদিন রাতে অনেক কষ্ট পেয়ে আমাকে তুমি আঁকড়ে ধরেছিলে, হয়তো আমি বুঝতে পারিনি, আমার মাঝে মগ্ন হয়েছিলাম, সরি। হেরা কাঁদতে কাঁদতে বলল, আমার মনে হচ্ছিল আপনি আমাকে একটু আদর করে দিলেই আমি সব কষ্ট ভুলে যাব। তাহলে আমাকে সব বললে না কেন? নওশাদ হেরার কপালে চুমু খেলো। আপনি কষ্ট পাবেন তাই বলিনি, আর আপনাদের মাঝে ঝামেলা হোক আমি চাই না। আমি বিথিকে কালকেই ডেকে আনছি। এত বড় বড় কথা তোমাকে শোনানোর অধিকার ওকে কে দিয়েছে আমি জানতে চাইবো। আপনার কাছে আমার অনুরোধ, আপনি ওনাকে কিছু বলবেন না। আশ্চর্য হেরা, তুমি বলছো এই কথা? নিশালের কথাটা চিন্তা করেন, ওর খালাকে খুব ভালোবাসে। তাই বলে বিথি তোমার সঙ্গে যা ইচ্ছা তাই করবে আর বলবে? উনি বললেই হলো নাকি? আমাকে যখন বলেছে কথাগুলো তখন কষ্ট পেয়েছি, এখন আমার মাঝে কোনো কষ্ট নেই।
বিশ্বাস করুন। তাই বলে ও তোমাকে যা ইচ্ছা তাই বলতে পারে না হেরা। আমার নানা ভাই একটা কথা বলতো, কখনো কখনো আঘাত না করেও অনেক কঠিন জবাব দেওয়া যায়। আমি তোমার নানার মতো সাম্যবাদী মানুষ না হেরা। হেরা নওশদকে বিছানায় বসালো, 2 হাত দিয়ে নওশদের মুখটা তুলে ধরে বলল, আমি 2 দিন ওনার কথায় খুব কষ্ট পেয়েছি। তারপর নানা ভাইয়ের কথাটা মনে হলো। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিশালকে এতটা আদর আর ভালোবাসা দিব যেন সত্যি সত্যি নিশাল আমাকে তার মায়ের জায়গাটা দিয়ে দেয়। এটাই হবে বিথি আপুর কথার জবাব। কিন্তু আমার খুব কষ্ট লাগছে হেরা। আমাদের যে বাচ্চা জন্মই নেয়নি তাকে কেউ এতটা বাজে গালি দিল। এই দুঃখ কোথায় রাখবো তুমি বলো? হেরা নওশদের চোখে চোখ রেখে বলল, সেরকম কেউ তো আসবে না আমাদের লাইফে। এত কষ্ট পাওয়ার কি আছে আমাদের? সেরকম কেউ তো আসবে না আমাদের লাইফে। এত কষ্ট পাওয়ার কি আছে আমাদের? মানে বুঝলাম না। নিশাল ছাড়া আমাদের তো আর কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নেই, তাই না? তাই খালি খালি মনের মধ্যে অশান্তি বোধ করে কি লাভ? আমাদের আর কোনো সন্তান হবে না। তোমাকে এই কথা কে বলল? নওশদ অবাক হয়ে তাকিয়ে আছে হেরার দিকে। হেরা চোখ নামিয়ে ফেলল। আপনিই না বললেন কিছুদিন আগে কি বলেছি বাচ্চা লাগবে না আমার? বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে থাকতে হবে না আমাকে, পড়াশুনো করতে হবে মনোযোগ দিয়ে। সেটা তো পড়াশোনা করা পর্যন্ত। তাই বলে তোমার আমার কোনো প্ল্যান থাকবে না সেটা তো বলিনি হেরা। তুই ভাবলে কিভাবে আমি তোমাকে এত বড় অধিকার থেকে বঞ্চিত করে রাখবো? নওশদ ধাক্কা দিয়ে হেরাকে বিছানায় শুইয়ে দিল। তারপর হেরার দিকে ঝুঁকে বলল, আমার তো ইচ্ছে করছে এই মুহূর্তে তোমাকে বুঝিয়ে দিতে আমি আসলে কি চাই। কি চান আপনি? সময় হোক জানবে। নওশদ হেরার ঠোঁটে আলতো করে চুমু খেল। নওশদ হেরাকে নিজের বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরল। আমার সত্যি সত্যি খুব শখ ছিল আমার 3-4টা বাচ্চা থাকবে। গীতির নিশাল হওয়ার আগেই কমপ্লিকেসি ধরা পড়ল। নিশালই ওর আমার অনেক দোয়ার ফসল। নিশালের পর অনেক ঝামেলা বাড়লো ওর শরীরে। আমি ওকে বলতাম আর বাচ্চা কাচ্চা লাগবে না আমার, ও যেন মনে কষ্ট নিয়ে না থাকে তাই। কিন্তু সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে। বাচ্চা কাচ্চায় ভরা একটা বাড়ি। আমরা 4 ভাই বোন ছিলাম, কাজিনরাও থাকতো। খুব হইচই করে জীবন পার হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে। আমি চাই আমার সন্তানরা এসব কিছু খুব আনন্দ নিয়ে ভোগ করবে। নওশদ হেরার কানের কাছে ফিসফিস করে বলল, আমি যদি তোমার কাছে অন্তত 2টা বেবি আশা করি তুমি কি না করবে? হেরা মাথা নেড়ে না করল। লজ্জায় ওর ফর্সা মুখ লাল হয়ে গেছে। না করব কেন? তুমি মনে কষ্ট নিয়ে বসে থেকো না, শুধু পড়াশোনাটা শেষ করো আগে, তারপর যা হওয়ার হবে ইনশাল্লাহ। একটা মেয়ে পরিপূর্ণ নারী হয় তখনই যখন সে নিজের গর্ভ থেকে একটা সন্তানের জন্ম দেয়। আমি তোমাকে সেই পরিপূর্ণতা থেকে বঞ্চিত করে রাখার কেউ না। মেয়েদের সৃষ্টিকর্তা প্রচণ্ড ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। তারা এই মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পুরুষের ভূমিকা সেখানে সামান্য। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। তুমি এত কষ্ট বুকে পুষে বসেছিলে, আমাকে বললে কি হতো? এখন আমার মনে কষ্ট নেই, এই যে আপনি বুকে জড়িয়ে ধরে আছেন। হেরা শক্ত করে আঁকড়ে ধরল নওশদকে। হেরা, আমি বিতির সঙ্গে এবার বোঝাপড়াটা করতে চাই, তুমি বাধা দিও না। প্লিজ আমার কথাটা শোনেন। যত কিছুই বলেন উনি নিশালের আপনজন। আপনি বা আমি ওনার সঙ্গে খারাপ ব্যবহার করলে নিশাল কষ্ট পাবে। আর এটা তো সত্যি, নিশালের মায়ের অনুপস্থিতিতে উনি নিশালকে মায়ের স্নেহ দিয়েছেন। অন্তত সেই জন্য ওনাকে আমরা কিছু না বলি। ঠিক আছে, আমি কিছু বললাম না, কিন্তু তুমি আমাকে কথা দাও নেক্সট টাইমও একটা কথা বললে তুমি ওকে 10টা জবাব দিয়ে দিবে। ঠিক আছে, 10টা না, একটা কথার অন্তত একটা জবাব দিয়েই দিব। গুড। তুমি এত সহজ কেন হেরা? কারণ আপনি অনেক ভালো তাই। হেরা নওশদের বুকে নাক ঘষতে ঘষতে বলল, তাই? এখন সত্যি করে বলুন তো, আপনি এই কথাগুলো কোথা থেকে শুনলেন? সব জানতে হয় না। হয়, ওই 2 বোন বলেছে। কে আমি? কারো নাম মেনশন করি নাই। প্লিজ বলুন না। হুম, বলবো না। প্লিজ। চুপ, একদম চুপ। এখন কোনো কথা হবে না হেরা। শুনি না। তোমার মুখ কিভাবে বন্ধ করতে হয় দেখাচ্ছি, দাঁড়াও। প্লিজ প্লিজ প্লিজ।
হেরা 2 হাত দিয়ে নিচের মুখ ঢেকে আছে। হেরা জীবনে একটা সময় অনেক কষ্ট অনেক দুঃখ ভোগ করেছে বলেই হয়তো জীবন ওকে 2 হাত উজাড় করে দিচ্ছে। যে হেরাকে এক সময় বুকে আগলে রাখত ওর নানা ভাই, আজ নওশাদ তাকে স্বামীর আদরে ভালোবাসায় স্নেহে আহ্লাদে ভরিয়ে রাখে। তার থেকে অর্ধেক বয়সের ছোট্ট একটা মেয়ে বলেই নওশাদ ওকে দায়িত্বের চেয়ে প্রশ্রয় দিতে পছন্দ করে। কিন্তু মেয়েরা স্বামীর নামের মানুষটার উপর অধিকারবোধ ফলাতে সবচেয়ে বেশি পারদর্শী হয়। হেরা নওশাদকে রীতিমতো শাসন করে। ওর জন্যই হাজার কাজ থাকলেও রাত 8টার ভেতরে অফিস থেকে এসে পড়তে হচ্ছে। কিছুদিন কাজ বেশি করতে হচ্ছে বুবুর ওখানে যাবে বলে। একদিন অফিস থেকে এসে একটু অসুস্থ বোধ করছিল ক্লান্তিতে। হেরা তারপর থেকে তুলকালাম করে ফেলে 8টা বেজে গেলেই। একদিন তো নিশালকে নিয়ে অফিসের নিচে চলে এলো নওশাদকে নেওয়ার জন্য। সন্ধ্যা থেকেই হাজারবার ফোন দিবে, কখন আসবেন বলেন, দেরি করলে গাল ফুলিয়ে রাখবে। সেই অভিমান ভাঙাতে নওশাদের অনেক সময় ব্যয় করতে হয়। নিশালও তার মামুনির পক্ষ নিবে। ছুটিতে এসে সে পুরো মামুনির ছেলে হয়ে গেছে। সকালে ঘুম ভেঙে নওশাদ দেখে হেরা বিছানায় নেই। ও একটু অবাকই হলো। ঘুমকাতুরে হেরা ছুটির দিনে উঠে গেছে সকাল সকাল, কিন্তু নওশাদের আজ খুব আলসেমি ভর করে আছে। তার ইচ্ছে করছে না উঠতে। বাহিরে বৃষ্টি হচ্ছে দেখেই হয়তো আরও বেশি আলসেমি ভর করে আছে। হেরা কোথায় তুমি, মনে মনে ভাবছে নওশাদ। ভাবতে ভাবতে আবার চোখ লেগে গেল ঘুমে। মিনিট 10 পর ঘুমটা আবার ভেঙে গেল। তাকিয়ে দেখে শুভ্র সাদা জামিনে নীল পাড়ের একটা শাড়ি পরে হেরা ওর সামনে। চুলগুলো পুরো পিঠময় ছড়ানো, কপালে নীল টিপ, হাত ভর্তি চুড়ি। কি ব্যাপার? এই পরিটা কোথা থেকে এলো সাত সকালে? কোথায়? আমার সামনে এই যে। আজ কোনো বিশেষ দিন হেরা? কিছু না তো। তাহলে আমার মাথা নষ্ট করার জন্য এই সাজ কেন? মাথা নষ্ট করার জন্যই। নওশাদ উঠে বসল। সত্যি কিন্তু মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও যাচ্ছ তুমি? না, আপাতত যাচ্ছি না কোথাও, কিন্তু কেউ আমাকে কোথাও নিয়ে গেলে যেতে রাজি আছি। সেই কেউটা কি আমি? যে কেউ হতে পারে। কি যে কেউ হলেই যাবে? ও, আমি আরও মনে মনে খুশি হচ্ছিলাম বউকে নিয়ে ঘুরতে চলে যাই আজ কোথাও। যখন যাওয়ার তখন যাওয়া যাবে। এখন ওঠেন প্লিজ। আমার হাত ধরে তুলো। আবার হাত ধরতে হবে কেন? আমার হাত ধরলে দেখো কি ম্যাজিক হয়, ধরে দেখো। ম্যাজিক হবে? ঠিক আছে, দেখি। হেরা নওশাদের হাতটা ধরল। নওশাদ হাত ধরার সঙ্গে সঙ্গেই টান দিয়ে বুকের কাছে নিয়ে এলো। এত সুন্দর লাগছে তোমাকে, মনে হচ্ছে সারাক্ষণ তাকিয়ে দেখি। হেরার কানের পিছনে ঠোঁট ছোঁয়ালো নওশাদ। আমি জানতাম এই ম্যাজিকেই হবে। প্লিজ ফ্রেশ হয়ে নিচে আসেন, আব্বা অপেক্ষা করছে খাবার টেবিলে। ঠিক আছে আসছি, যাও। কিন্তু আসল ম্যাজিকটা তো দেখলামই না তোমাকে হেরা। আমি জানি কি ম্যাজিক দেখাবেন। সব ম্যাজিক পরে দেখবো, এখন নিচে আসেন তাড়াতাড়ি। হেরা নিচে চলে গেল। নওশাদ নিচে নেমে দেখে বাসার সবাই কিছু একটা নিয়ে কানা ঘোষা করছে। ঘটনা যা শুনল সে খুবই অবাক হলো। আজ হেরার জন্মদিন হতে পারে। হেরা কাউকে বলেনি, এলিন ধারণা করলো। নিশাল মন খারাপ করছে, আগে জানলে কত কি করা যেত। এলিন নিশানের কানে কানে বলল, চলো, ও যখন বলছে না নাটক করছে, আমরা ওকে সারপ্রাইজ দিই। কিভাবে? কেক টেক নিয়ে আসি, পার্টি করি। তুমি শিওর তো আজ মামুনির জন্মদিন ফুপি? শিওর। দাদাকে সালাম করতে দেখেছি রুমের ভেতরে। খালি খালি সালাম করবে কেন? পাপাকে জিজ্ঞেস করি। নওশাদ জানে না কিছু। সে নিজেও অবাক হেরাকে দেখে। নিশাল থাক, তোমার মামুনি যতক্ষণ না বলে আমরা চুপচাপ থাকি। তোমাদের কোনো প্ল্যান থাকলে তোমরা করো, ও আনন্দ পাবে। তুমি জিজ্ঞেস করো না পাপা। বলবে না? খাওয়ার টেবিলে বসে নওশাদ মুচকি মুচকি হাসছে হেরার দিকে তাকিয়ে। হাসছেন কেন? হেরা অবাক হয়ে প্রশ্ন করল, কেন, হাসলে জরিমানা করবে? কারণ ছাড়া হাসলে করব। মামুনি, তুমি যে কারণ ছাড়া এত সুন্দর করে সেজে বসে আছো, আমাদের কিছুই বলছো না, তার জন্য কি জরিমানা হবে বলো? কারণটা কিছুই না, সকালে উঠে মনে হলো এই শাড়িটা পরি, এতটুকুই। নওশাদ বলল, ঠিক আছে, বলতে হবে না। হেরা, তুমি আমাদের লাগেজ বের করে গোছগাছ শুরু করো।
আর তো মাত্র কয়দিন। নওশাদ কাজ আছে, লাঞ্চের আগেই চলে আসবো বলে বের হয়ে গেল। একটু পর এক এক করে নিশাল, এলিন, নাহিন সবাই বাহিরে চলে গেল। হেরা খুব অবাক হলো, কারণ ছুটির দিনে সকালে সবাই বাসায়ই থাকে। হেরা মন খারাপ করে নিচের ঘরে বসে রইল কিছুক্ষণ। আসলে আজকে তার জন্মদিন, কিন্তু কোনোদিন জন্মদিনে বিশেষভাবে কিছু করেনি। কাউকে বলতে তার খুব অস্বস্তি লাগছে। আগে সকালে উঠে সে নানাকে সালাম করত, নানা তাকে কিছু টাকা দিত, সেটাই ছিল তার জন্মদিনের পাওয়া বিশেষ কিছু। আজ সকালে উঠে গোসল করে নতুন একটা শাড়ি পরেছে, সুন্দর করে সেজেছে, শ্বশুরকে সালাম করেছে। শ্বশুর বলল, আজকে কি ঈদ বৌমা? না আব্বা, এমনি মনে হলো আপনাকে সালাম করি। বুঝেছি, আজ তোমার জন্মদিন। তোমার শাশুড়িও এইভাবে জন্মদিনের দিন সালাম করত। ওর জন্মদিন পহেলা শ্রাবণ। পহেলা শ্রাবণ এলে মনে করিয়ে দিও আমাকে। জি আব্বা। আর আমাদের বিবাহ বার্ষিকী 15 আষাঢ়। আষাঢ় মাসে কারো বিয়ে হয় বলো? কিন্তু আমাদের হয়েছিল। অনেক বৃষ্টি ছিল বিয়ের দিন রাতে। হেরা অবাক হয়ে কিছুক্ষণ শুনল শ্বশুরের কথা। কত ভালোবাসেন মৃত স্ত্রীকে, গল্প শুনেই বোঝা যাচ্ছে। একটু পর আনারের মায়ের সঙ্গে 3 তলায় গিয়ে স্টোর রুমে ঢুকলো হেরা। আম্মা, এখানে একসাথে 2টা স্টোর রুম। প্রথমে শুধু সুটকেস রাখার একটা ঘর। কত ধরনের সুটকেস যে আছে এখানে, আপনি কোনটা নেবেন কোন, সব নামাই দিব। ভেতরের ঘরটাতে কি? আম্মা, ওইখানে সব পুরাতন জিনিস। আগের আম্মার কাপড় রাখা আছে এক আলমারিতে। ওনার ছবির ফ্রেম আছে, স্যার আর ওনার ছবির অ্যালবাম, ওনার ব্যবহার করার জিনিসপত্র সুন্দর কইরা গুছায় রাখা এই ঘরে। হেরা ঘরটাতে ঢুকলো। আলমারি খুলে গীতির শাড়ি, 3 পিস সুন্দর করে টাঙিয়ে রাখা ছুঁয়ে দেখল সে। গীতি আর নওশাদের ছবির অ্যালবাম। হেরা অ্যালবামগুলো খুলে দেখল কিছুক্ষণ। নিশালের ছোটবেলার ছবি তার মায়ের সঙ্গে। ফর্সা সুন্দর একটা ছোট বাচ্চা কোলে নওশাদ, দেখেই বোঝা যাচ্ছে নিশাল। ওদের 3জনের ছবি ফ্রেমে বাঁধানো। এগুলো এখানে কেন আনলেন মা? আমার মারা যাওয়ার পরও সব ওয়ালেই টাঙানো আছিল। একদিন বড় এক হুজুর কইল, মারা যাওয়া মানুষের ছবি টাঙ্গায় রাখলে তার কষ্ট হয়। তারপর স্যার সব খুলেছে। যেদিন ছবিগুলা খুলছে সেদিন স্যার কি মন খারাপ আছেন আম্মা, নিজে যত্ন কইরা তুইলা রাখছে এখানে। তারপর ফিসফিস করে বলল, আম্মার মৃত্যুবার্ষিকীর দিন স্যার এই ঘরে ঢুকে সব কিছু নিয়ে বসে থাকে, ছবি দেখে। আলমারির ভেতরে চিঠিপত্রও আছে। স্যার বইসা পড়ে চোখের পানি ফেলে। চলেন আম্মা, বাহির হই। এই ঘরটা ঢুকলে দম বন্ধ লাগে আমার, এত জিনিস এক জায়গায়। চলো। হেরা নিশাল আর নওশাদের ছবিটা সঙ্গে নিয়ে এলো। এত সুন্দর একটা ছবি। ছোট্ট নিশাল একটা লাল গেঞ্জি পরে তার পাপার বুকের উপর শুয়ে আছে। তার পাপা খালি গায়ে জড়িয়ে ধরে আছে ছেলেকে। হেরা মনে মনে ভাবছে তাদের যখন একটা বাবু হবে, এভাবেই পাপার কোলে শুয়ে একটা ছবি তুলবে। তারপর 2টো ছবি পাশাপাশি টাঙিয়ে রাখবে তাদের ঘরে। হেরা ছবিটা তার আলমারির ড্রয়ারে রেখে দিল। অনেকক্ষণ পর নিচের ঘর থেকে বের হয়ে নিচে নেমে অবাক। সবাই ওর জন্য কেক নিয়ে হাজির। নিশাল কানের কাছে বাঁশি ফু দিয়ে বিকট শব্দ করে বলল, তুমি না বললেও আমরা বুঝেছি আজ তোমার বার্থডে মামনি। মোটেও না। ঢং করো না তো বৌমনি। এলিন, নাহিনদের যেসব বন্ধুদের সঙ্গে হেরার খুব ভাব, তারাও এসেছে। হেরা ওদের ছেলে বন্ধুদের সাধারণত এড়িয়ে চলে, তবে আগের মতো এতটা ভয় আর জড়তা নেই এখন। ওরাও এসেছে কয়জন। মাহাদি এগিয়ে এসে বলল, হ্যাপি বার্থডে লজ্জাপতি ফুল। হেরা তাকিয়ে শুধু হাসল। ছেলেটা প্রথম দিন থেকেই তাকে লজ্জাপতি ফুল বলে দুষ্টুমি করে। ওর খুব অস্বস্তি লাগে, কিন্তু নাহিনের খুব ভালো বন্ধু সে। একটা জিনিস খেয়াল করেছে, ছেলেটা দুষ্টু, কিন্তু সবাইকে খুব আন্তরিকতার সঙ্গে সাহায্য করে। সেটা বন্ধু হোক কিংবা ক্যাফেটেরিয়ার মামা। একদিন এক মামা খুব অসুস্থ হয়ে গেল। মাহাদি নিজের বাইকে করে সেই মামাকে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে ঔষধ কিনে দিল। সবার সঙ্গে ফাজলামি দুষ্টামি করলেও হেরার সঙ্গে করে না। শুধু দেখা হলে বলবে লজ্জাবতী ফুল।
তোমার বাসাটা খুবই সুন্দর লজ্জাবতী। ধন্যবাদ, আপনি বসুন। হুম। হেরা নিশালের কাছে গিয়ে দাঁড়ালো। তোমার পাপা কোথায় বাবা? পাপার খবর তো জানি না, ফোন দিব? না থাক, লাগবে না। একটু পর নিশাল এসে বলল, পাপার আসতে সময় লাগবে, চলো কেক কাটো মামুনি। আসুক পাপা। ফোন দিয়ে বললো দেরি হবে, আমাদের বলেছে কেক কেটে খাওয়া দাওয়া করতে। অগত্যা হেরাকে ছেলেকে খুশি করতেই নওশাদকে রেখে কেক কাটতে হলো। অন্য সবাইকে নিয়ে খাওয়া খেতে হলো। নিশাল মাহাদির সঙ্গে বসে গিটার বাজালো। ভাইয়া আপনি তো দারুণ বাজান। সবার জন্য দারুণ বাজায় না, তোমার মামনির জন্য বাজালাম আজকে। বলেই মাহাদি হেরার দিকে এমনভাবে তাকালো, হেরার খুব অস্বস্তি বোধ হলো। ওর দৃষ্টিতে কেমন একটা ভাষা আছে, হেরা ওই ভাষাটাকে ভয় পায়। ওই ভাষায় কামনা থাকলেও এতটা ভয় লাগতো না, কিন্তু হেরার কেন যেন মনে হয় মাহাদির চোখের ভাষায় অন্য কিছু আছে, যেটা হেরা নওশাদ ছাড়া আর কারোর দৃষ্টিতে দেখতে চায় না। তার জন্য সবাই খুব করে ধরেছিল গান গাইতে, সে কোনোভাবেই রাজি হয়নি। নওশাদ সামনে নেই, তার ইচ্ছে নেই গান গেয়ে অন্যদের মনে আনন্দ দিতে। তার সকল গান এখন শুধু ওই মানুষটার জন্য। কিন্তু মানুষটা কোথায় গিয়ে বসে আছে হেরা বুঝতে পারছে না। সবাই সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছে। হেরা এবার একটু মন খারাপ করলো। নওশাদ লাঞ্চের কথা বলে গেছে, কিন্তু সন্ধ্যা হওয়ার পরেও খবর নেই। নিজের ঘরে অভিমান করেই বসে রইল সে। নওশাদ যখন ফিরেছে তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমে গেছে শহরে। হেরা চুপচাপ বইয়ের পাতায় মনোযোগ রাখার অভিনয়ে ব্যস্ত। নওশাদ ঘরে ঢুকেই ওর কাছে এসে দাঁড়ালো, হাতে দারুণ একটা ফুলের তোড়া। আচ্ছা, আজ কি কারো জন্মদিন ছিল? জানি না। অনেক বেশি রাগ করে আছো নাকি অল্প একটু? হেরা বইয়ের থেকে চোখ না সরিয়েই বলল, অনেক রাগ করে থাকলে কি হবে? অনেক বেশিবার সরি বলবো? থাক, সরি বলার দরকার নেই, আমি রাগ করিনি। আপনি লাঞ্চ করবেন বলে গেলেন, আর এখন এসছেন। আপনি তো এরকম কখনো করেন না। আজকে যখন করেছি নিশ্চয়ই কারণ আছে। শুনবে না কারণটা কি? না থাক, নিশ্চয়ই বড় কোনো কারণ, আমার শোনার দরকার নেই। নওশাদ বুঝতে পারছে, মুখে না বললেও বোঝা যাচ্ছে অভিমানে বুক ভার হয়ে আছে হেরার। হাত ধরে সোফা থেকে টেনে সামনে দাঁড় করালো হেরাকে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। তারপর হেরার কপালে চুমু খেলো। অনেক দোয়া রইল তোমার জন্য। আচ্ছা, আগে বললে কি হতো? আজ তোমার জন্মদিন। আসলে আমার জন্মদিনটা কখনো কারোর কাছে বিশেষ কোনো দিন নয়, তাই আগ বাড়িয়ে বলতে ইচ্ছে করেনি। কিন্তু আমার কাছে তো তোমার জন্মদিন বিশেষ একটা দিন। তুমি আগে বললে আমার কষ্ট একটু কম হতো। কি কষ্ট করলেন আপনি? হেরা অবাক হয়ে তাকালো। তাহলে চোখ বন্ধ করে রাখো। সারপ্রাইজ কি তুমি একা দিতে পারো? আমিও পারি। একদম চোখ বন্ধ করে কোনো নড়াচড়া না করে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আমি চোখ খুলতে বলবো। ঠিক আছে। নওশাদ হাঁটুর উপর ভর দিয়ে হেরার পাশে বসলো। তারপর হেরার কোমরে খুব সুন্দর একটা চেনের মতো চিকন মিনার কারুকাজ করা সোনার সাউথ ইন্ডিয়ান কোমর পাট্টা পরিয়ে দিল। এগুলোর মতো আরও জাঁকজমকপূর্ণটাকে বাংলায় বিছা বলে। হেরা অবাক হচ্ছে। তাকাবে না হেরা? তাকাচ্ছি না, কিন্তু হচ্ছেটা কি? একটু অপেক্ষা করো। এখন দেখো কি হলো। ও আল্লাহ! হেরা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। হাসছো কেন? আপনি এই জিনিস কোথায় পেলেন? আমার কত পরিশ্রম গিয়েছে জানো এই জিনিস খুঁজতে। এটা কি? এটা সাউথ ইন্ডিয়ান মেয়েরা কোমরে পরে। এটা একমাত্র গয়না আমি জীবনে এক কি দুইবার মেয়েদের পরতে দেখেছি, এবং আমার খুব ভালো লাগে। সত্য কথা বলবো একটা। বলেন। তখন ভার্সিটিতে পড়ি, আম্মাকে নিয়ে চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার জন্য। ওখানে সব বিবাহিত মেয়েরা এই জিনিস পরে। কোনো মেয়ে দেখলেই আমার চোখ চলে যেত ওদের কোমরে। জিনিসটা এত সুন্দর, চোখের আর কি দোষ বলো? তখন বয়স কম ছিল। বলেই কথাটা নওশাদ হাসা শুরু করলো। বাঙালি মেয়েরা এই জিনিস পরে না। হেরা বলল, ভাগ্যিস পড়ে না। তাহলে আপনার চোখ কোথায় থাকতো অনুমান করছি। ওরে মেয়ে জেলাস। অবশ্যই। আমি অবশ্য এই জিনিস পরার জন্য সুন্দর কোমরও দেখি না। আপনার চোখ মেয়েদের কোমরে যায় বুঝি?
হেরা হাসতে হাসতে বলল, হঠাৎ হঠাৎ তো যাই, পুরুষ মানুষ না আমি। বুঝলাম। তোমার পছন্দ হয়েছে? খুব, কিন্তু কেমন সুরসুরি লাগছে। হেরা, এটা তুমি শুধু আমার সামনে পড়বে, এই ঘরের বাহিরে পড়ে যাবে না। তাই কেন? আমি চাই না কারো চোখে পড়ুক। পজিটিভনেস। খুব। ঠিক আছে। আমি তখনই একটা কিনে এনেছিলাম গীতির জন্য, কিন্তু ওকে যদি বলতাম এটা আমি চেন্নাইয়ে মেয়েদের পড়তে দেখেছি, আমার খুব ভালো লেগেছে, ও আমাকে মেরেই ফেলতো। ও খুব সেনসিটিভ ছিল আমার বিষয়ে। হাসল নওশাদ। তারপর দেননি ওনাকে এই জিনিস? না, ও পছন্দ করতো না। এইটা কি সেটা? না, ওটা হারিয়ে গেছে অনেক আগেই। কোথায় রেখেছিলাম মনেই নেই। আজ অনেকগুলো জুয়েলারি শপ ঘুরে এটা পেলাম। থ্যাঙ্কস, আমার খুব পছন্দ হয়েছে। আপনার উপহারগুলো আপনার মতোই ব্যতিক্রম। তোমার জন্য আরও একটা উপহার আছে। আমার মনে হয় এটা দেখলে তুমি আরও বেশি খুশি হবে। কি দেখি? নওশাদ একটা খাম বের করে হেরার হাতে তুলে দিল। জিনিসটা দেখে হেরা চুপ হয়ে গেল। ওর চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। নানা ভাইয়ের ছবি আপনি কোথায় পেলেন? আনালাম তোমার বাড়ি থেকে। এটা যাকে দিয়ে আনালাম ঢাকা আসতে তার দেরি হয়ে গেল, তাই আমারও বাসায় আসতে দেরি হয়ে গেল। হেরা নওশাদকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। এর চেয়ে ভালো গিফট আর হতেই পারে না আমার জন্মদিনে। আপনি এত ভালো কেন বলেন তো? আমি মোটেও ভালো নই, দেখলে না মেয়েদের কোমরের দিকে তাকাই। বলেই নওশাদ হো হো করে হাসছে। হেরা নওশাদকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলছে। এই বোকা মেয়ে, কান্না বন্ধ করো। আমি কেক নিয়ে এসেছি, চলো কেক কাটি দুইজন। দুজন কেন, নিশালকেও ডেকে আনি। আমি আর তুমি কাটি, তোমার আমার সেলিব্রেশন হোক। না, ছেলেও থাকো। ঠিক আছে, যাও নিয়ে আসো ওকে। পরদিন বিকেলে হঠাৎ বিথি ল্যান্ড ফোনে ফোন দিয়ে হেরার খোঁজ করলো। আনারের মা ফোন ধরেছে। আনারের মা, হেরা কোথায়? আম্মা আছে নিজের ঘরে, দিতাম। হ্যাঁ দাও। আনারের মা ছুটে এসে ফোনটা হেরার হাতে দিয়ে গেল। কি? বিথি খালাম্মা। জি বিথি আপু, বলেন। নিশাল কোথায়? ঘুমোচ্ছে, ডেকে দিব? না, ডাকতে হবে না। হেরা, তুমি ছেলেটাকে কি বোঝাচ্ছ বলো তো? বুঝলাম না আপু, কি বলতে চাইছেন? নিশালকে আমার বাসায় আসতে বললে আসছে না। দুপুরে খেতে বললাম, বলল কাজ আছে। আমি কি বোঝাবো আপু? আপনার বোনের ছেলে, আপনি এত বছর বড় করেছেন। কিন্তু এখন তো দেখছি সে তোমার কথাই উঠছে বসছে। আমার সেরকম কোনো ইচ্ছে নেই যে নিশালকে আমার কথায় ওঠা বসা করাবো। আপনি ভুল ভাবছেন। দুলাভাই তো তোমার হাতের মুঠোয় ঢুকে গেছে, তাই না? দেখুন আপু, আমার হাজবেন্ড আমি হাতের মুঠোয় রাখবো না মাথায় রাখবো, এটা আমাদের বিষয়। এটা নিয়ে আপনি দয়া করে কথা বলবেন না। আপনার যা বলেন নিশালকে বলেন। ও ঘুম থেকে উঠলে আমি ফোন দিতে বলেছি। খুব কথা জানো তো দেখছি মেয়ে। এতদিন আপনার কথা শুনেছি, এখন মনে হচ্ছে কিছু কথা আপনারও শোনা এবং বোঝা উচিত। রাখছি, ভালো থাকবেন। হেরা লাইন কেটে দিল। ওর খুব খারাপ লাগছে। কিসের এত আক্রোশ ওনার হেরা বুঝতে পারে না। 3 দিন পর ওরা 4 জন এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে বসে আছে। নওশাদ তার আব্বাকে নিয়ে যথেষ্ট চিন্তিত। এই বয়সে এত দূর প্লেনের জার্নি করতে কষ্ট হবে কিনা ভাবছে। হেরা নিশালের সঙ্গে গল্প করছে। মোবাইলে ছবি তোলার সময় হেরা খেয়াল করলো মাহাদির মেসেজ। এই ছেলেটাকে সে ফ্রেন্ড লিস্টে নিতে চায়নি। এত চালাক ছেলেটা সেদিন নিশালের সামনে বলে উঠল, আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, হেরা অ্যাকসেপ্ট করো। হেরা যখন বলল পরে করব, সঙ্গে সঙ্গে বলে এখন কি সমস্যা। নিশাল তখন বলে উঠল, করো মামনি, আমার সঙ্গেও ভাইয়া আছে ফেসবুকে। অগত্যা হেরাকে করতেই হলো। কেন জানি ছেলেটা 1 কি 2 বার দেখা হওয়াতেই নিশালকে খুব পটিয়ে ফেলেছে। ওর কথাই কাজে নিশাল খুব মজা পায়। এমনিতেই এই ফেসবুকে সে এতটা বুঝে উঠতে পারেনি এখনও। নিশালই ওর ছবি আপলোড করে দেয়। তার 2-3 জন ক্লাসমেট এলিন নাহিনদের বান্ধবীরা যারা ওরও বন্ধু শুধু তারই। এখন এই মাহাদির মেসেজ দেখে এই মুহূর্তে ওর কেমন অস্বস্তি হচ্ছে। মেসেজ অন করে দেখে
ওর জন্মদিনের দিন তোলা ওর একটা ছবি পাঠিয়েছে। কখন তুলেছে মাহাদি সে জানে না। নিচে লিখেছে, মানুষ এত সুন্দর হয় কিভাবে? সৃষ্টিকর্তা কারো প্রতি এত উদার আর আমাদের প্রতি এতটা কৃপণতা করলো। হেরা মেসেজটা দেখেই মন খারাপ করে ফেলল। ছেলেটা কি চাই? হেরা একবার ভাবলো নিশালকে বলবে ওকে লিস্ট থেকে বাদ কিভাবে করবে দেখিয়ে দাও। তারপর চিন্তা করলো এটা বললে নিশালকে ব্যাখ্যা করতে হবে কেন। ভালো বিপদ হয়েছে এখন। অসহ্য। ইমিগ্রেশনের ফর্মালিটিস শেষ করে নওশাদর পাশে এসে বসলো। কি ব্যাপার কাঠবিড়ালি, তোমার মুড অফ কেন? মুড অফ না। এখন বলো মন খারাপ কেন? হেরা মাহাদির মেসেজটা দেখালো নওশাদকে। নওশাদ মেসেজটা পড়ল। কি সমস্যা? ওই ছেলে এই মেসেজ কেন পাঠাবে? আমি তো কোনো সমস্যা দেখছি না। বন্ধু বন্ধুর প্রশংসা করেছে, এতে মন খারাপ করার মতো কি দেখলে? এসব লেখার কি দরকার বলেন? হেরা ছেলেটা তোমাকে বন্ধু ভেবে লিখেছে, আমি এখানে দোষের কিছু দেখছি না। তুমি খালি খালি আপসেট হচ্ছ। বন্ধুর প্রশংসা করে কত সুন্দর কয়টা লাইন লিখেছে, তুমি ধন্যবাদ লিখে দাও, শেষ। ধন্যবাদ লিখে দিব? দিবে না, কিছু লিখবো না আমি। আচ্ছা, কিছু লেখার দরকার নেই, এখন মুড ঠিক করো। এক জায়গায় যাচ্ছি, মন খারাপ করে থাকলে ভালো দেখায় বলো। হেরা নওশাদের হাত ধরল। আমি জীবনে কখনো ভাবিনি আমেরিকা যাব, জানেন? জীবনে অনেক ঘটনায় ঘটে যায়, আমরা কখনো কল্পনাও করি না। কিন্তু ওই যে আকাশে একজন আছেন, তিনি সব লিখে রেখেছেন, তার প্ল্যানিংয়ে সব চলে। সেটাই, তিনিই তো আপনাকে পাঠালেন আমার জন্য, আর আমার জীবনটা বদলে গেল। নওশাদ চশমাটা খুলে হেরার দিকে তাকালো। আমাদের জীবন আরো বদলে যাবে দেখো, আমাদের জীবন আরো বদলে যাবে দেখো। হ্যাঁ। নিশাল তার দাদা ভাইকে হুইল চেয়ারে ঠেলে নিয়ে এলো ওদের কাছে। পাপা চলো একটা সেলফি তুলি আমরা চারজন। ঠিক আছে, তুলো। নওশাদের ফ্লাইট দোহা হয়ে যখন মিয়ামি পৌঁছলো তখন সেখানে সন্ধ্যা পার হয়েছে। ভাগ্নে ইরফানকে আগেই সে জানিয়েছিল কখন আসছে তারা। ইরফান যথার সময়ে এয়ারপোর্ট চলে এসেছে। ইরফান ছাড়া আর কেউ জানে না যে ওরা আসছে। এয়ারপোর্ট থেকে বের হতেই ওদের দেখেই ইরফান ছুটে এলো, নওশাদকে জড়িয়ে ধরল। মামা, নানা ভাইকে দেখলে আমার সবচেয়ে বেশি সারপ্রাইজ হবে। সেই জন্যই বলি নাই তোর আম্মাকে। নিশাল আর হেরা হুইল চেয়ারে করে ফরহাদ আজমিকে নিয়ে এলো। কেমন আছেন নানা ভাই? ইরফান পা ছুঁয়ে সালাম করলো তার নানাকে। ভালো, অনেক লম্বা জার্নি করলাম রে। আপনাকে দেখলে আম্মা খুব অবাক হবে। তোর আম্মা কোথায়? আম্মা তো বাসায়। চলেন, অনেকক্ষণ সময় লাগবে বাসা যেতে। মামি কেমন আছেন? হেরা হেসে বলল। জি ভালো। নওশাদ বলল। হেরা ও ইরফান বুবুর বড় ছেলে, বুঝলে? ও ছোটবেলা থেকে আমার খুব নেওটা, এত দুষ্ট ছিল কি বলবো তোমাকে। মামা, আপনিও কম দুষ্টামি বুদ্ধি দিতেন না আমাদের। আপনাদের দেয়া বুদ্ধি দিয়ে কত দুষ্টামি করতাম, আর আম্মার হাতে মার খেতাম আমরা দু ভাই। নওশাদ হাসছে। আপনার কথা শুনেছি বুবুর কাছে অনেক। আম্মা তো ঢাকা থেকে আসার পর আপনার কথা প্রতিদিন গল্প করে মামি। নিশাল, কি খবর? তোরা অনেক বড় হয়ে গিয়েছিস। এই তো ভাইয়া, দারুণ। তুমি কেমন আছো? গাড়িতে উঠে হেরা অবাক হয়ে দেখছে আশপাশটা। এ যেন এক নতুন জগৎ ওর কাছে। কতক্ষণ লাগবে জান্নাতের বাসায় যেতে বাবু? আব্বা, আর বেশি সময় লাগবে না, ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে যাব। মামা নানাকে নিয়ে আসবেন, সত্যি কল্পনার বাইরে ছিল। আব্বা হঠাৎ করে বলল বুবুর বাসায় যাবে। আমি আব্বার ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করি, দেখলাম ভিসাও পেয়ে গেছি, নিয়ে চলে এলাম। খুব ভালো করেছেন মামা। নিশাল হেরাকে আশেপাশে যা চোখে পড়ছে কোনটা কি বোঝাচ্ছে। হেরা অবাক বিস্ময়ে দেখছে। 1 ঘন্টার উপর লাগলো ওদের ওয়েস্ট প্লাম বিচ এলাকায় নওশাদের বোন জান্নাতের বাসায় আসতে। একটা ডুপ্লেক্স বাড়ির সামনে গাড়ি থামলো। এখানে বড় ছেলে ইরফানের সঙ্গে থাকেন জান্নাত আজমি। আজ 15 বছর হবে এই দেশে স্থায়ী হয়েছেন। 2 ছেলের মধ্যে ছোট ছেলে বউ বাচ্চা নিয়ে থাকে নেপলসে। দীর্ঘ জার্নি করে ফরহাদ আজমি খুব ক্লান্ত। নওশাদ আর ইরফান ধরে ধরে গাড়ি থেকে নামালো তাকে। নিশাল তাদের লাগেজ নামাতে নামাতে বলল, পাপা আমরা একটা কাজ করি, দাদা ভাইকে দরজায় দাঁড় করিয়ে রাখি, ফুপি এসে দেখলে কি করে দেখি।
নওশাদ ছেলের দিকে তাকিয়ে হেসে বলল, ঠিক আছে। ভাইয়া ফুপি দরজা খুলবে তো? আম্মা স্যার এখন বাসায় বড় কেউই নেই, আব্বা হাঁটতে যায় এই সময়, তাই আম্মাই খুলবে। ওরা ফরহাদ আজমিকে দরজায় দাঁড় করিয়ে রেখে কলিং বেল দিয়ে পাশে দাঁড়িয়ে রইল। দুবার কলিং বেল বাজার পর জান্নাত আজমি দরজা খুলে চিৎকার দিয়ে জড়িয়ে ধরল তার আব্বাকে। ফেলে দিবি তো জান্নাত? ফরহাদ আজমি মেয়েকে ধরে পড়লেন। নওশাদকে দেখে বুবু বলে উঠল, তুই আগের মতোই আছিস। এরম সারপ্রাইজ কেউ দেয়? আমি কোনোদিন ভাবি নাই আব্বাকে আমার বাসায় দেখব। চোখে পানি চলে এসেছে জান্নাত আজমির। তোরা সবাই আসবি, ইরফান জানতো তাই না? আম্মা, মামা বললো তোমাকে সারপ্রাইজ দিবে, তাই বলি নেই। হেরা বুবুকে জড়িয়ে ধরল। তুমিও বললে না হেরা? বুবু, আমিও আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছি আপনার ছেলের মতো। আর এই আইডিয়া হলো আমাদের নিশালের। আপনি ঢাকায় যখন ছিলেন তখনই প্ল্যান হয়েছে ওর ছুটিতে আমরা এখানে আসব। তাই আমার আজ মনটা খুব খারাপ ছিল। তোমাদের দেখে মনে হচ্ছে অনেকদিন পর সুন্দর একটা দিন এসেছে। মন খারাপ কেন বুবু? দুলাভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে? নওশাদ বোনকে ধরে হাসতে হাসতে বলল, না রে বাবু, এখানে আমার এক পরিচিত ভাবি অসুস্থ, তাই মনটা খারাপ। খুব হাসি খুশি মানুষ, হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, তাই মনটা খারাপ ছিল। এক নিমেষেই পুরো বাসা আনন্দে ভরে গেল ওদের। হেরা নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে পরিচিত হয়ে খুব আনন্দ পাচ্ছে। নতুন লোকজনের সঙ্গে পরিচিত হচ্ছে। সবাই ওকে কত সহজে আপন করে নিচ্ছে। ইরফানের স্ত্রী মৌ তার থেকে কয়েক বছরের বড় হবে। মেয়েটা ওকে দেখে খুশিতে আত্মহারা। হেরাকে ধরে বলে, আম্মা, বাংলাদেশ থেকে আসার পর শুধু আপনার কথা গল্প করে মামি। এত তাড়াতাড়ি দেখা হবে কল্পনাও করিনি। পরদিন সকালে নওশাদ উঠলেও জেট ল্যাগের জন্য হেরা কখনো ঘুমে কখনো ঘুমের মধ্যে আছে। সকালে নিশাল এসে দরজা নক করলো তখন নওশাদ জেগে গেছে। পাপা আসবো? এসো বাচ্চা। পাপা, দাদা ভাইয়ের জন্য ঘুমাতে পারছি না। কেন? আমাকে বারবার ধাক্কা দিয়ে বলছে তোর স্কুল নেই বাবু, ওঠ স্কুলে যা। আমাকে আবার ভাবছে তুমি। ঘুম ঘুম চোখে নিশাল বলল, আমি এখানে সোফায় ঘুমাই। নওশাদ হাসতে হাসতে বলল, ঠিক আছে, সোফায় কেন ঘুমাবে? আমার পাশে এসে শুয়ে পড়ো, বেডটা তো যথেষ্ট বড়। নিশাল নওশাদের পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। নওশাদ ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অনেক বছর পর ছেলে এসেছে ওর সঙ্গে ঘুমোতে। ক্যাডেট কলেজে যাওয়ার পর রাতে ছেলের ঘরে সে ঘুমোতে যাওয়া বন্ধ করে দিয়েছে। ছেলে লজ্জা পেত। গীতি যাওয়ার পর রাতে প্রায় সময় সে নিশালের রুমে গিয়ে ওর পাশে ঘুমোতো। আজ অনেক দিন পর ছেলে নিজে থেকেই এসেছে পাপার কাছে ঘুমোতে। নওশাদ ঘুমন্ত ছেলের মুখটা দেখছে। কত মায়া একটা মুখকে ঘিরে। নিশাল যতক্ষণ ঘুমিয়েছিল নওশাদ ছেলের মুখের দিকে তাকিয়েই রইল। ঘণ্টা খানেক ঘুমিয়ে নিশাল উঠে পড়ল। কি ঘুম শেষ তোমার? টাইমিং চেঞ্জ হয়েছে না, বারবার ঘুম ভেঙে যাচ্ছে, উঠেই পড়ি। ঠিক আছে, আমিও উঠবো এখন। মামুনির কি অবস্থা? যা দেখছো, ও উঠতে পারবে না, খুব টায়ার্ড হয়ে আছে, প্লেনে ঘুমাতে পারেনি। নিশাল উঠে চলে গেল রুম থেকে। নওশাদ ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে বুবুর সঙ্গে তার দেবর আহসান ভাইয়ের বউ রোমানা ভাবি কিচেনে। রোমানা ভাবিরা এখানে ফ্লোরিডাতে অনেক বছর। বুবুর বাসায় আসলে দেখা হতো আগে। গীতিকে নিয়ে যখন আসতো, গীতি রোমানা ভাবির সঙ্গে সময় কাটাতে পছন্দ করত। ঘুরতে যেত, হইচই করত। গীতি আর ভাবির অন্যরকম একটা সম্পর্ক ছিল যতদিন বেঁচে ছিল। গীতি মারা যাওয়ার পর এই প্রথম ভাবির সঙ্গে নওশাদের দেখা হলো। নওশাদকে দেখে রোমানা এগিয়ে এলো। কেমন আছেন নওশাদ ভাই? ভালো আছি, অনেক দিন পর আপনার সঙ্গে দেখা। আপনি ঢাকায় যান কিন্তু আমার বাসায় যান না, এই সেই বাহানা দিয়ে চলে আসেন ভাবি। না ভাই, খুব কম সময়ের জন্য গেছি, তাই আপনার বাসায় যেতে পারিনি।
বুবু আর তার ছেলের বউ মৌ নওশাদকে ব্রেকফাস্ট খেতে দিতেই রোমানা ভাবির সঙ্গে আর কথা এগোলো না। ব্রেকফাস্টের পর নওশাদ বাসার পেছনের ব্যাকইয়ার্ডে রাখা চেয়ারে এসে বসল। ছায়ায় বসে আশপাশটা দেখছে। নিশাল রোমানা ভাবির ছেলে অহির সঙ্গে ঘুরছে। কাছাকাছি বয়সী, তাই ভাব ওদের আগে থেকেই। একটু পর রোমানা ভাবি 2 কাপ চা নিয়ে নওশাদের কাছে এগিয়ে এলো। সামনে রাখা চেয়ারটাতে বসতে বসতে বলল, অনেক বছর পর আপনার সঙ্গে দেখা নওশাদ ভাই। হ্যাঁ, আমি ইউএসএ আসলে বছরে 1বার কি 2বার বুবুকে দেখতে আসি, কিন্তু এখন আপনার সঙ্গে দেখা হয় না কেন জানি। আমার বাসায় তো যান না, দেখা কিভাবে হবে বলেন? ভাবি আসি শুধু বুবুকে এক নজর দেখতে, একদিন থেকেই চলে যাই, তাই দেখা হয় না। আপনি তো ঢাকা যান, বাসায় আসেন না কেন? নওশাদ ভাই, আসলে ইচ্ছে করে যাই না। ঠান্ডা গলায় বলল রোমানা। গীতি নেই, বাসাটা দেখতে ইচ্ছে করে না, তাই যেতাম না। রোমানার চোখ ভিজে গেছে। সে অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছে। এখানে আপনি গত 6 বছরে যতবার এসেছেন, ইচ্ছে করেই আপনার সামনে আসেনি। গীতি ছাড়া আপনাকে দেখতে ইচ্ছে করতো না, আপনার কষ্টে ভরা মুখটা দেখতে ইচ্ছে করতো না ভাই। কারণ আমি তো জানি আপনারা দুজন দুজনার কি ছিলেন। নওশাদ পেছনের খোলা মাঠটার দিকে তাকিয়ে আছে আর চায়ের কাপে চুমুক দিচ্ছে চুপচাপ। আপনাদের বিয়ের পর আমি আর গীতি একই মনের যন্ত্রণা নিয়ে বড় ভাবির বাসায় অনেক দিন ধরে ছিলাম বলেই আমাদের দুজনের সম্পর্কটা অন্যরকমভাবে তৈরি হয়েছিল। ও আপনাকে কাছে পেত না, আমি আহসানকে পেতাম না। দুজনের কষ্ট একরকম ছিল, তাই মনের মিল হতে বেশি সময় লাগেনি আমাদের। আমি এখানে চলে আসার পরেও গীতির সঙ্গে সব সময় যোগাযোগ থাকতো, আপনি তো জানেনই। হ্যাঁ, ও আপনার বন্ধু হয়ে গিয়েছিল, আমার চেয়ে ভালো আর কে জানে। এমন কোনো দিন যেত না আমার সঙ্গে ওর কথা হতো না। আমি দেখা গেছে নিজের বোনদের ফোন দিতাম না প্রতিদিন, কিন্তু গীতির সঙ্গে প্রতিদিন কথা না হলে খালি খালি লাগতো আমার। আপনাকে গীতি কতটা ভালোবাসতো আমার মনে হয় এক আপনি জানেন আর এক আমি জানি। ওর সব কথা শুরু হতো নওশাদ দিয়ে, শেষ হতো নওশাদে গিয়ে। কিন্তু দেখেন, আপনার বন্ধু স্বার্থপরের মতো আমাকে রেখে চলে গেছে ভাবি। মৃত্যুর কাছে আমরা সবাই স্বার্থপর ভাই। জানি না ভাবি। একটা কথা গত 6 বছর আমি আমার মাঝে নিয়ে বেড়াচ্ছি, আপনাকে বলতে পারিনি। কি কথা ভাবি? নওশাদ তাকালো রোমানার দিকে। রোমানা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলা শুরু করলো। যেদিন গীতি মারা যায় ওর সঙ্গে আমার শেষ কথা হয়। ও নিজেই ফোন দিয়েছিল সেদিন। সেই কথার মধ্যে হঠাৎ আমাদের মধ্যে মৃত্যু নিয়ে কথা উঠল। গীতি বলে উঠল, আমি যদি মরে যাই আগে, আমি অন্য বউদের মতো চাইবো না আমার নওশাদ একা আমার বিরহে জীবন পার করুক আমার স্মৃতি নিয়ে। আমি হেসে তখন গীতিকে বললাম, কি বলো এসব? আমি আহসানকে বলি, সাবধান, বিয়ে করবা না, আমার ঘরে আরেকজনকে নিয়ে ফুর্তি করবা, তা হবে না। গীতি বলল, না ভাবি, নওশাদ কোনোদিন একা থাকতে পারবে না। আমি চাই না এই ঘরটাতে নওশাদ একা কষ্টে কষ্টে জীবন কাটাক। ছেলের বউ ওকে করুণা করুক বৃদ্ধ বয়সে, আমি চাই না। নওশাদ আমার শরীরটা না ঘেঁষে ঘুমোতে পারে না। সেই মানুষ একা এই সংসার কিভাবে সামলাবে? ও অফিস থেকে বাসায় ফিরে যদি দেখে আমি নেই কোনো কারণে, ফোন করে করে অস্থির করে দেবে, কারণ ও শূন্য ঘরে থাকতে পারে না। আমি ওকে ছাড়া কোথাও গিয়ে থাকলেও ঘুমোতে পারে না, খেতে পারে না। এই যে এত বিদেশ ঘুরে বেড়ায়, যতদিন থাকবে বাইরে তার চোখে ঘুম নেই, খেতেও পারে না কিছু। তাই আমি চাই আমি মারা গেলে নওশাদ আবার বিয়ে করুক, একটা মানুষ খুঁজে নিক যে ওর একাকিত্বের সঙ্গী হবে, ওর ঘুমের, ওর খাওয়ার, ওর সুখে দুঃখের সব কিছুর সঙ্গী হবে, ওর যত্ন করবে, ওকে খুব ভালোবাসবে, যাকে আঁকড়ে ধরে নওশাদ বেঁচে থাকবে। কথাগুলো বলছে আর রোমানার চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। গীতির মৃত্যুর খবরটা আমাকে অসুস্থ করে দেয়। আমি মেনেই নিতে পারিনি। যার সঙ্গে কয়েক ঘন্টা আগে কথা বললাম হঠাৎ সে নেই। ও কি বুঝতে পেরেছিল তাই এই কথাগুলো আমাকে বলল? আমি ভেবে কুল কিনারা পাই না এখনো।
আপনি হয়তো জানেন না, আমি অসুস্থ হয়ে হসপিটালে পর্যন্ত ভর্তি হয়ে গেছিলাম তখন। এত বড় আঘাত ছিল আমার জন্যে। আমি আপনাকে কিভাবে গীতিবিহীন দেখব সেই চিন্তা করে আসতাম না আপনার সামনে। দেশে গেলে যেতাম না আপনার বাসায়। গীতির সাজানো সংসারটা গীতিকে ছাড়া দেখতে আমার কষ্ট হোক আমি চাইতাম না। নওশাদ চুপ করে শুনছে রোমানার কথাগুলো। আমি এই 6 বছরে আপনাকে বলতে পারিনি গীতি কি চাইতো। শুনতাম আপনি এত স্মৃতিকাতর ছিলেন গীতিকে নিয়ে, আমার সাহস হতো না গীতির ইচ্ছাটা আপনাকে বলতে। শুধু ভাবিকে বলতাম নওশাদ ভাইকে বিয়ে করিয়ে দিন একটা। মনে মনে মেয়েও খুঁজতাম আপনার জন্য, কিন্তু আপনার উপযুক্ত, আপনাকে খুব ভালোবাসবে এমন মেয়ে পাইনি। কারোর উপর আস্থা রাখতে ভয় হতো। কয়েক সেকেন্ড চুপ করে রইল রোমানা। আপনি বিয়ে করেছেন শুনে খুব খুশি হয়েছি। বড় ভাবি ঢাকা থেকে এসে বলল বউ খুব যত্ন করে আপনার, কিন্তু বয়সটা একটু কম। তখন খুব স্বস্তি পেয়েছি। এখন সত্যি করে বলেন তো কেমন আছেন ভাই? নওশাদ রোমানার দিকে মুখ তুলে তাকালো। ভাবি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার বন্ধু কি চাইতো এতদিন জানতাম না, কিন্তু এখন যখন শুনলাম তাই বলছি। আপনার বন্ধু যেমন চাইতো তাই আছি, খুব ভালো আছি। মেয়েটার বয়স খুব কম, তারপরেও আমাকে ভালোবাসতে সময় নেয়নি। আমিও ওকে আঁকড়ে ধরে ভালো আছি। প্রথম প্রথম অনেক দ্বিধা ছিল, কিন্তু একটা সময় আর দূরে থাকতে পারিনি। ওকে ওর অধিকার থেকে বঞ্চিত করতে পারিনি। শুনে খুব ভালো লাগছে ভাই। একটা কথা কি জানেন, প্রকৃতিই কোনো শূন্য স্থান রাখে না। না ভাবি, গীতি শূন্যতা আজীবন আমার মাঝে থাকবে। ওর জন্য হাহাকার আমার ভেতরে নিয়েই আমি মরব একদিন। তবে হ্যাঁ, হেরাকে আমি ভালোবাসি। ও ওর একটা আলাদা জায়গা নিয়ে আমাদের মাঝে বসবাস করে। খুব ছোট মেয়ে তাই না? কয়দিন আগে 22 বছর হলো। সারাক্ষণ প্রজাপতির মতো উড়ে বেড়ায় আমার আশেপাশে, কোনো চাহিদা নেই। সবচেয়ে পজিটিভ ব্যাপারটা হলো নিশা লোকে আপন করে নিয়েছে। আমিও এটা নিয়ে চিন্তায় ছিলাম নওশাদ ভাই। যাই হোক, ভালো হয়েছে আপনার ছন্নছাড়া সংসারটা দেখার একজন মানুষ এসেছে। সবচেয়ে বড় কথা, গীতি যা চাইতো তাই হয়েছে। আপনার একা জীবনের সঙ্গী কেউ হয়েছে। বড়ভাবে আপনাকে নিয়ে খুব দুশ্চিন্তায় থাকতো, এবার দেখলাম খুব রিল্যাক্স। বুবু আমাকে খুব ভালোবাসে, তাই সব সময় চিন্তা করে। আপনি এসেছেন শুনে সকাল সকাল চলে এসেছি আপনাকে আর আপনার বউকে দেখব বলে। আচ্ছা, মেয়েটা গীতির ব্যাপারে কেমন সহনশীল? মানে গীতিকে নিয়ে কোনো সমস্যা নেই তো? না, গীতিকে নিয়ে সমস্যা থাকবে কেন? আপনি দেখলেই বুঝবেন কেমন। শুনলাম গীতির বোনরা খুব আপসেট আপনার বিয়ে নিয়ে। স্বাভাবিক না, ওদের কথা বাদ দেন, সব ঠিক হয়ে যাবে ভাবি। ওদের কথার মাঝখানে হেরা নওশাদকে খুঁজতে খুঁজতে এগিয়ে আসছে। ওই যে হেরা আসছে ভাবি। নওশাদ বাসার পেছনের দরজার দিকে ইশারা করলো। মাশাআল্লাহ নওশাদ ভাই, খুব সুন্দর বউ পেয়েছেন। যতটা শুনেছি তার থেকেও বেশি সুন্দর। নওশাদ হাসছে রোমানার কথা শুনে। হেরা কাছে আসতেই নওশাদ বলে উঠল, হেরা, এই হলো রোমানা ভাবি, বুবুর দেবর আহসান ভাইয়ের ওয়াইফ। হেরা টুপ করে বসে পায়ে হাত দিয়ে সালাম করে ফেলল রোমানাকে। আরে না না, আমাকে পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না। রোমানা হেরাকে বুকে জড়িয়ে ধরল। ওর মেয়ে রুহির চেয়েও 2 বছরের বড় একটা মেয়ে। রোমানা মুগ্ধ হয়ে দেখছে। সত্যি খুব মিষ্টি একটা মেয়ে নওশাদ ভাই। নওশাদ হাসলো হেরার দিকে তাকিয়ে। তোমার ঘুম কমপ্লিট? আরও ঘুমোতে ইচ্ছে করছে। আর ঘুমাতে হবে না, এখন উঠে আশেপাশেটা দেখো কত সুন্দর জায়গা। নিশাল কোথায়? ভাবির ছেলের সঙ্গে ঘুরছে আশেপাশে কোথাও। হেরা পাশে রাখা চেয়ারটাতে বসলো। রোমানা বলল, আপনারা ঘুরতে যাওয়ার কি প্ল্যান করেছেন নওশাদ ভাই? ভাবি সবে এলাম, দেখি আজ হয়তো বিচে বসে কাটাবো। ওর ল্যান্ডও যাব এই সপ্তাহে। তারপর কোথায় কি সব ঠিক করেছে ইরফান, ওকেই দায়িত্ব দিয়েছিলাম। কিছুক্ষণ পর হেরাকে সঙ্গে নিয়ে গল্প করতে করতে রোমানা ভাবি বাসার ভেতরে ঢুকে গেল। নওশাদ চুপচাপ বসে রইল অনেকক্ষণ। রোমানা ভাবির কথাগুলো অনেক দিন পর নাড়িয়ে দিল নওশাদকে। মনে মনে ভাবছে, গীতি সত্যিই তুমি এভাবে ভাবতে?
তাই বুঝি আল্লাহ আমাকে এভাবে বিয়েটা করতে বাধ্য করলো? তা না হলে তো কখনো আমি বিয়ে করব ভাবতে পারিনি। নওশাদ আকাশের দিকে তাকিয়ে রইল উদাস হয়ে। দুপুরের পর নওশাদ তার আব্বা, হেরা, নিশাল, বুবু, দুলাভাই, ইরফান আর তার 9 মাসের ছেলেকে নিয়ে ফ্লোরিডার বিখ্যাত প্লাম বিচে এসে হাজির হলো। হেরা মুগ্ধ হয়ে দেখছে তার সামনে বিশাল আটলান্টিকের নীল জলের ঢেউ তার মনের ভেতরে যেন আছড়ে পড়ছে। পৃথিবীটা সত্যিই খুব সুন্দর। সাদা বালুর সৈকতে নানান দেশের মানুষ মুগ্ধ হয়ে মহাসাগরের বিশালতার দিকে তাকিয়ে আছে। কেউ কেউ পানিতে নেমেছে, দুটো চাদর বিছিয়ে ওরা একটা গাছের ছায়ায় বসল। সমুদ্রের পানি এখান থেকে যথেষ্ট দূরে, কিন্তু দৃষ্টিসীমা যত দূর যায় তার চেয়েও বহু বহু দূর পর্যন্ত শুধু নীল আর নীল। দূরে ইয়টগুলো সাদা বকের মতো মনে হয়, শিগাল উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে। সব মিলিয়ে এ যেন এক স্বর্গ। হেরা চাদরে বসে তাকিয়ে শুধু নীল সমুদ্র আর আকাশটাই দেখছে। নিশাল আর ইরফান চলে গেছে পানির কাছে। বুবু আব্বাকে ধরে ধরে হাঁটাচ্ছে আর দুলাভাই ব্যস্ত নাতিকে সামলাতে। ওর মা আসতে পারিনি আজ, ওর কাজের জায়গায় একটা পার্টি আছে তাই। হেরাকে চুপচাপ বসে থাকতে দেখে নওশাদ এসে পাশে বসল। কি ব্যাপার, চুপচাপ কেন? হেরা নওশাদের কাঁধে মাথা রাখল। এত বিশাল সমুদ্র দেখে মনটা খারাপ হয়ে গেল। ও মা, মন খারাপ হলো কেন? অবাক হয়ে নওশাদ জিজ্ঞাসা করল। এই সমুদ্রের কাছে আমরা কত ক্ষুদ্র, তাই না? মানুষ সমুদ্রের কাছে তো ক্ষুদ্রই, কিন্তু আমরা নিজেরা সেটা মানতে চাই না। কেউ মানতে চায় না। আচ্ছা, এত ভারী ভারী কথা কেন বলছো? এমনি। হেরা নওশাদের হাতটা ধরল। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। এত সুন্দর পৃথিবীটা আপনি আমাকে দেখাচ্ছেন। ভাষা যেহেতু জানো না, তাহলে ধন্যবাদটা দিও না। খুব ধন্যবাদ দেওয়া শিখেছো, তাই না? নওশাদ হেরার গাল টেনে দিয়ে বলল, নামবে তুমি সমুদ্রে? না, আমি এখানে আপনার ঘাড়ে মাথা রেখে শুধু তাকিয়ে দেখবো এই সমুদ্র। ঠিক আছে, দেখো যেভাবে তোমার ভালো লাগে। নিশাল আর ইরফান কিছু ছেলের সঙ্গে বালুর উপর বল নিয়ে দৌড়ালো কিছুক্ষণ, তারপর পানিতে নেমে ছাপাছাপি করলো। হেরা, নওশাদ, আব্বা, বুবু আর দুলাভাইয়ের সঙ্গে বসে রইল। কিছুক্ষণ ইরফানের ছেলেকে কোলে নিয়ে হাঁটল সে। সূর্যাস্তের সময় নওশাদ হেরাকে নিয়ে পানির কাছে গিয়ে দাঁড়ালো। হেরার হাত ধরে হাঁটতে হাঁটতে বিশাল সমুদ্রের বুকে রক্তিম সূর্যটাকে ডুবে যেতে দেখল। যখন নওশাদের হাত ধরে হাঁটছে হেরা, ওর বারবার মনে হচ্ছিল ওর জীবনের সবচেয়ে সুন্দর সময় এটা। এ যেন স্বর্গের সুখ। সন্ধ্যার অনেক পর ওরা বাসায় ফিরে এলো। ইরফান আগামীকাল থেকে ওরা কোথায় কোথায় ঘুরতে যাবে সব বুঝিয়ে দিল নওশাদকে। নওশাদ আসবে বলার পর সে অফিস থেকে সেভাবেই ছুটি নিয়ে রেখেছে। এই কয়দিন পুরো ফ্যামিলি একটা ভ্যাকেশন কাটানোর প্ল্যান করে ফেলল। পরদিন আব্বাকে রোমানাদের বাসায় রেখে ওরা রওনা হলো কেনেফি স্পেস সেন্টারের উদ্দেশ্যে। ওদের গাড়ি বিস্তীর্ণ মাঠের পাশ দিয়ে যাচ্ছে, কখনো রাস্তার পাশে, কখনো কমলা বাগান, কখনো লেক। স্বচ্ছ জলের সেই লেকগুলোতে কুমির থাকে। বলতেই হেরা অবাক হয়ে তাকালো নওশাদের দিকে। সত্যি বলছেন? মামি, আমাদের বাসার আশেপাশে যত লেক দেখছেন ওখানেও আছে কুমির। হঠাৎ হঠাৎ দেখবেন মাটিতে শুয়ে রোদ পোহাচ্ছে। কি সাংঘাতিক! একটু সামনে যে ঘন জঙ্গল দেখবেন, এই রাস্তা ধরে যাওয়ার সময় জঙ্গল থেকে বের হয়ে কালো প্যান্থার গাড়িতেও কখনো কখনো আক্রমণ করে। সত্যি? হ্যাঁ। গল্প করতে করতে আর নতুন সবকিছু দেখতে দেখতে হেরা কেনেডি স্পেস সেন্টারে পৌঁছে গেল। সেখানে 3D হলের শো দেখে শুধু হেরা না, নিশালও মুগ্ধ। হেরার কাছে মনে হচ্ছে বইয়ে পড়েছিল সেই নীল আর্মস্ট্রংয়ের চাঁদে যাওয়ার গল্প। আজ সেখানের মাটিতে সে দাঁড়িয়ে আছে। কি অদ্ভুত সেই অনুভূতি! হেরা মন্ত্রমুগ্ধ হয়ে সব দেখছে। মামুনি, হুম। কেমন লাগছে তোমার? অদ্ভুত, আমার বিশ্বাসই হচ্ছে না আমি এখানে এসেছি। অনেক ছবি তুলেছি, তোমার ছবি তুলে দেই, দাঁড়াও তুমি। নিশাল হেরার প্রচুর ছবি তুলে দিল। ওদের দিনটা কেটে গেল স্পেস সেন্টারে ঘুরে। আগে থেকেই নির্ধারিত ছিল ওরা বাসায় যাবে না, সোজা অরল্যান্ডো চলে এলো। হোটেলে আগেই ইরফান বুক করে রেখেছিল। রাতটা ওরা হোটেলেই কাটালো। পরদিন সকাল সকাল ওরা ডিজনিল্যান্ড দেখতে বের হয়ে গেল। নওশাদ গাড়িতে বসে পড়ল।
এখানে আসা শুধু নিশালের জন্য। ছোট ছিল যখন, তখন ও একবার এসেছিল, আবার নিয়ে আসতে হবে সেই প্রমিসও ওর মাম্মার কাছ থেকে আদায় করে নিয়েছিল। ওর মাম্মার প্রমিস রক্ষার্থেই এখানে আসা। নিশাল বলল, পাপা আমার মনে নেই মাম্মা কি প্রমিস করেছিল। তোমার মাম্মা বলেছিল এখানে আবার তোমাকে আনবে, তাই এবার নিয়ে এলাম। হেরা বাচ্চাদের চেয়েও বেশি মজা পেল ডিজনিল্যান্ডে। নওশাদ অবাক হয়ে হেরাকে দেখছে। মনে হচ্ছে একটা কিশোরী মেয়ে যা দেখছে তাতেই মজা পাচ্ছে। খিলখিল করে হাসছে। ওর উচ্ছ্বাস দেখে নওশাদ একবার বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বয়স কমে গেছে। বাচ্চাদের এসব দেখে তুমিও বাচ্চা হয়ে গেছো। সত্যি আমার খুব আনন্দ লাগছে। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। নওশাদ কার্টুন চরিত্রগুলোর সঙ্গে হেরার ছবি তুলে দিল। পরদিন ওরা ফিরে এলো বাসায়। এর মাঝে একদিন রোমানার বাসায় দাওয়াতে গেল সবাই। সবাই যখন গল্পে ব্যস্ত, এক ফাঁকে রোমানা হেরার কাছে এসে বসলো। জানো হেরা, আমি আর গীতি খুব ভালো বন্ধু ছিলাম। হেরা রোমানার দিকে তাকালো। আমার বিয়ের পর আহসান বড় ভাবির কাছে আমাকে রেখে এখানে ফিরে এলো। তখন নওশাদ ভাই হুট করে একদিন গীতিকে বিয়ে করে ভাবির বাসায় নিয়ে হাজির হয়। আমার আর গীতির বন্ধুত্বের সম্পর্ক তখন থেকে। আমি শুনেছি সেই গল্প ভাবি। নওশাদ ভাই বলেছে? জি, উনি বলেছেন আপনি ওনাদের জন্য কি করেছেন। রোমানা হাসলো। আমি আর গীতি একসঙ্গে ঘুমোতাম, কত রাত জেগে গল্প করতাম, কিভাবে নওশাদ ভাই ওকে দেখতে ক্যাডেট কলেজ থেকে ছুটি নিয়ে আসতো, কত বকা খেয়েছে সে তার মায়ের কাছে, আরও কত গল্প। গীতি খুব ভালোবাসতো নওশাদ ভাইকে। নওশাদ ভাইকে ঘিরে ওর পৃথিবীটা ছিল। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু নওশাদ ভাইয়ের চিন্তা করে গেছে। তুমি নওশাদ ভাইয়ের খেয়াল রেখো হেরা, উনি অনেক ভালো মানুষ। হেরা রোমানার হাত ধরলো। ভাবি আমার পৃথিবীটাই উনি। উনি যে কতটা ভালো মানুষ আমার চেয়ে বেশি আর কে জানে। আমি বেঁচে আছি ওনার জন্য। খুব ভালো লাগলো তোমার কথা শুনে। হেরা দূর থেকে নওশাদকে দেখছে। অন্যদের সঙ্গে বসে হেসে হেসে গল্প করছে। হেরা মুগ্ধ হয়ে দেখছে। ভাবি আমিও আপনার বন্ধুর মতো ওনাকে অনেক ভালোবাসি। উনি ছাড়া এই পৃথিবীতে আমার নিজের বলে আর কেউ নেই। আমার জন্য উনি সব কিছু, আমার পৃথিবীর সব আলো, সব আনন্দ, সব সুর, সব কিছু এই মানুষটা। শুনে খুব খুশি হলাম হেরা। আসলে কি জানো, কপালের লেখা কেউ এড়াতে পারে না। তোমার কপালে নওশাদ ভাই ছিলেন। গীতি মারা যাওয়ার পর কেউ ওনাকে রাজি করাতে পারেনি বিয়ের জন্য, কিন্তু দেখো তোমার সঙ্গে ভাগ্য লেখা ছিল, তাই হঠাৎ করে বিয়ে হয়ে গেল তোমাদের। বয়স, সমাজ কিছুই বাধা হয়নি। জি ভাবি। রোমানাকে কেউ একজন ডাকতেই রোমানা সেদিকে ছুটে গেল। হেরা উঠে ওদের বাসার বারান্দায় এসে দাঁড়ালো। বাসার পিছন দিকের এই বারান্দায় দাঁড়ালে লেকের বাতাস এসে গায়ে লাগে। বাতাসে হেরার চুলগুলো উঠছে। ও দাঁড়িয়ে নিজের কথা চিন্তা করছে। কোথাকার হেরা, আমি কোথায় চলে এসেছি? সবই নির্ধারণ করা ছিল। হঠাৎ নওশাল পেছন থেকে জড়িয়ে ধরতেই ও চমকে উঠল। এখানে একা দাঁড়িয়ে অন্ধকারে কি দেখছো? খুব একটা অন্ধকার না, দেখুন কি সুন্দর চাঁদ আকাশে। তোমার মতো সুন্দর স্নিগ্ধ একটা চাঁদ, একা একা চাঁদ দেখছো তুমি? ভাবছি কি কোথাকার হেরা কোথায় চলে এসছে। 7 সমুদ্র পার হয়ে ভাগ্য আমাকে কোথায় নিয়ে এসছে। আমার ভাগ্যে আপনি ছিলেন বলেই সব বদলে গেছে। কোন জিনিসটা আমাদের একসাথে বেঁধেছে জানো হেরা? কি? তোমার এই দুটো চোখ। নওশাদ হেরার চোখে চুমু খেলো। একমাত্র তোমার চোখ আমাকে সেদিন অস্থির করেছিল। আল্লাহই চেয়েছিল, তা না হলে যে আমি নিজেকে আর কোথাও জড়াবো না ভেবেছিলাম। কেন এই চোখের কাছে ধরা খেয়ে যাই? সেজন্যই আমার চোখও আপনাকে দেখে শান্তি পায়। তাই বুঝি? জি। নওশাদ হেরার হাত ধরলো। চলো কাছেই বিচ হেঁটে আসি। এখন এই রাতে? সমস্যা কি? খুব ভালো লাগবে, চলো। ঠিক আছে চলুন।
নিশাল ভ্যাকেশনটা খুব দারুণ কাটাচ্ছে। অহির সঙ্গে ওর দারুণ ভাব হয়েছে। অহিকে সঙ্গে নিয়ে সাইকেল চালাচ্ছে, সুইমিং করছে, কখনো বিচে গিয়ে ফুটবল খেলছে, শপিং করছে। এর মাঝে 2 দিনের জন্য ওরা ক্রুজে গিয়েছিল। বিশাল বড় জাহাজ দেখে হেরা পুরো হতভম্ব। নিশালও এই প্রথম এত বড় জাহাজ দেখল। 2 দিন ওরা 4 জন আটলান্টিকের নীল জলের উপর ভেসে বেড়ালো। জাহাজ বড় হয় শুনেছি, তাই বলে এত বিশাল? হেরা অবাক হয়ে নওশাদকে বলল। নওশাদ হেরাকে বলল, এর চেয়েও বড় জাহাজ আছে। এটা তো মোটামুটি বড় একটা জাহাজ। আচ্ছা, আপনার তো জাহাজ আছে, সেগুলো কি এটার মতো? না হেরা, আমারগুলো মাঝারি সাইজের বাণিজ্যিক জাহাজ, এগুলো তো বিলাসবহুল জাহাজ। আমার কাছে এটাকে একটা শহর মনে হচ্ছে। বলতে পারো এটা একটা শহর। কি নেই এখানে? সুইমিং পুল, বার, মুভি থিয়েটার, ক্যাসিনো, রেস্টুরেন্ট সব আছে। তাই তো দেখছি। হেরা অবাক হয়ে জাহাজের চারদিকটা ঘুরে ঘুরে দেখছে। সন্ধ্যায় নিশাল ইরফানের সঙ্গে 3D মুভি দেখতে চলে গেল। নওশাদ হেরাকে নিয়ে ক্যাসিনোতে এসে ঢুকলো। এখানে কি হবে? হেরা, এখানে তুমি ইচ্ছে করলে তোমার ভাগ্য যাচাই করে দেখতে পারো। কিভাবে? জুয়া খেলে। কি বলছেন? ছি, জুয়া খেলে ভাগ্য যাচাই করব কেন? আরে এসো তো দেখি কি হয়। আমি নিজেও কোনোদিন খেলিনি, কিন্তু খুব ইচ্ছে করতো। গীতিকে নিয়ে একবার লাস ভেগাসে ঘুরতে গেলাম, কিন্তু ও আমাকে $1 নিয়েও ক্যাসিনোতে ঢুকতে দিল না। ওর ভয়েই এই ইচ্ছেটা আমার অপূর্ণ রয়ে গেছে। চলো, তোমার সঙ্গে আমার এই ইচ্ছে পূরণ করব। না, এত কষ্টের টাকা জুয়া খেলে ওড়ানোর দরকার নেই। প্লিজ হেরা, প্লিজ চলো, 1 স্লট খেলবো। 1 স্লট? শুধু মনে থাকে যেন। ঠিক আছে, আমি 1 স্লট, তুমি 1 স্লট। ঠিক আছে, চলুন। নওশাদ পরপর 3 বারে $1800 হারালো, কিন্তু তার খেলার নেশা জিদে পরিণত হয়েছে। না জেতা পর্যন্ত নাকি সে থামবে না। হেরা টেনেও তাকে আনতে পারছে না। এখন তুমি খেলবে হেরা, এসো। না, আমি খেলবো না। হেরা অনড় হয়ে রইল। কেন? আপনি আমার কথা শুনছেন না, আমিও শুনবো না। হেরা গাল ফুলিয়ে ফেলল। আচ্ছা ঠিক আছে, তুমি একবার খেলবে, তারপর আরেকবার খেলবো। আমি তারপর হারি জিতি আর খেলবো না, প্রমিস? সত্যি? একদম জেন্টেলম্যান, প্রমিস। ঠিক আছে। আলো ঝলমলে ক্যাসিনো। আশেপাশে পুরুষ মহিলা ডলার হাতে নিয়ে স্লট মেশিনের পাশে দাঁড়িয়ে আছে। হেরা নওশাদের খেলা দেখেছে। হেরা নওশাদ আরও বেশি ডলার বাজি রাখতে চাইছিল। হেরার চোখ রাঙানি দেখে $1800 আপাতত স্থির আছে। হেরা খেলার জন্য দাঁড়ালো। নওশাদ খুব এক্সাইটেড হেরার ভাগ্যে কি আছে দেখার জন্য। কয়েকদিনে স্লট মেশিনে খেলা শুরু হলো। কয়েন দিয়ে স্লট মেশিনে খেলা শুরু হলো। হঠাৎ মেশিনের উপর লাল বাতি জ্বলে উঠল আর বিকট শব্দে সাইরেন বাজা শুরু হলো। হেরা ভয় পেয়ে গেল। সে নওশাদের দিকে ভীত চোখে তাকাচ্ছে। নওশাদ হেরাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল। তুমি জ্যাকপট জিতেছো হেরা। হেরা হাসছে। সত্যি? আমি তো ভাবলাম ভুল কোনো বাটনে চাপ দিয়ে ফেলেছি আর সাইরেন বাজছে। ক্যাসিনোর 2 জন চাইনিজ মহিলা এসে চাবি দিয়ে সাইরেন বন্ধ করলো আর মেশিন থেকে একটা প্রিন্টেড কুপন বের করে হেরার হাতে দিয়ে বলল কাউন্টার থেকে ভাঙিয়ে আনতে। হেরা $900 কুপন জিতে গেল। হেরার চেয়ে বেশি নওশাদ এক্সাইটেড। এবার জেতা হয়ে গেছে, চলেন প্লিজ। আর একবার, শুধু একবার। না প্লিজ প্লিজ, শেষবার। শেষ। সত্যি করে বলছেন তো? নিশালের পাপা? সত্যি। হেরা আর নওশাদ আবার এসে দাঁড়ালো মেশিনের পাশে। মেশিন ঘুরছে। হেরা আর একবার সবাইকে চমকে দিয়ে এবার সে $2000 জ্যাকপট জিতে গেল। নওশাদ হেরাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো লাফাচ্ছে। আমি জানতাম কাঠবিড়ালি, তুমি জিতবেই। কুপন ভাঙিয়ে $2900 নিয়ে হেরা ক্যাসিনো থেকে বের হতে নিল। নওশাদ হেরাকে টানছে। হেরা প্লিজ, দান দান, 3 দান, আর একবার। অসম্ভব,
আপনি থাকেন এখানে, যা খুশি করেন, আমি এই জুয়া খেলায় আর নেই। একবার একদম চুপ, সোজা আমার সঙ্গে উপরে আসেন। অনেক হয়েছে আপনার ভাগ্য নির্ধারণ। তুমি এত বেরসিক কেন হেরা? আজ কিন্তু তোমার দান ছিল। আমি এমনই, কোনোদিন চিন না আজারা কথা বলবেন না তো। আসেন আমার সঙ্গে। হেরা টেনে নওশাদকে ক্যাসিনো থেকে বের করলো। আপনার মতো নামাজি মানুষ এই জুয়া খেলে, আল্লাহ কত গুনাহ দেবে। একটু মজা নিলাম। এই মজা নিতে গিয়েই পাপটা হয়, বুঝলেন? আচ্ছা, আপনি পানির মতো ডাবল খরচ করছেন এই দেশে এসে। $2900 তো আপনার কাছে কিছুই না, তবুও আপনি খুশিতে লাফাচ্ছেন। আর $1800 হারাতে রাগে পাগল হয়ে আরও খেলতে চাইছিলেন কেন? এটাই তো ক্যাসিনোর মজা। দেখবে মধ্যপ্রাচ্যের শেখরা আসে ব্যাগ ভরে ডলার নিয়ে, তারপর হেরে চোখ মুখ চুপসে ভোরবেলায় হোটেলে ফিরে, পরদিন আবার আসে। এটা একটা নেশা। আপনি ওদের মতো না। আপনার কষ্টের একটা টাকাও আমি চাই না জলে পড়ুক, অন্তত পাপ কেনার জন্য তো অবশ্যই না। জীবনে প্রথম খেললাম আজ হেরা। এটাই জীবনের শেষবার। নিশালের পাপা, দেখুন দেশে কত বাবা মা আছে টাকার অভাবে সন্তানের চিকিৎসা করাতে পারে না। ওদের কাছে এই $1800 অনেক টাকা, আপনার কাছে যা কিছুই না। সরি বললাম তো, আর খেলবো না। নওশাদ হেরার হাত ধরে ব্রিজ সাইডে উঠে এলো। আমি এই পাপের ডলার কিছু করব না, তার চেয়ে কোনো অভাবগ্রস্ত মানুষকে দিয়ে দিব। তুমি যা বললে সেরকম কোনো বাবা মাকে দিয়ে দিও দেশে গিয়ে, ঠিক আছে? ঠিক আছে। এখন মুড ঠিক করো, হাসো। হুম। রাতের বেলায় আলো ঝলমলে জাহাজটাকে একটা দ্বীপের মতো লাগছে। কত দেশের কত রকম মানুষ ঘুরছে, আনন্দ করছে। ওরা হাঁটতে হাঁটতে পুল সাইডে এসে রেলিংয়ের পাশে দাঁড়ালো। অনেক বাতাস এই জায়গায়। হেরার চুল উঠছে। নওশাদ হেরার হাত ধরে গল্প করছে। হেরা কখনো হাসতে হাসতে ওর গায়ে গড়িয়ে পড়ছে নওশাদের কথা শুনে। একটু পর নিশাল আর ইরফান মুভি দেখা শেষ করে ওদের কাছে এসে হাজির হলো। নওশাদ ছেলেকে দেখে বলল, তোমার মামনি আজ দারুণ কাজ করেছে। কি পাপা? ক্যাসিনোতে পরপর 2টা জ্যাকপট জিতেছে, কিন্তু আমি হেরেছি $1800। ওয়াও, মামনি গ্রেট। নিশাল দারুণ এক্সাইটেড হয়ে গেল। মামি আপনি তো দারুণ লাকি। আমি জীবনে যতবার খেলেছি শুধুই হেরেছি। পাপা আমি কি খেলতে পারবো? নিশাল অনুরোধের স্বরে বলল, না নিশাল, জুয়া খুব বাজে একটা খেলা, তোমার পাপাকেই আমি বকেছি। না বাবা, ওখানে বাচ্চাদের যেতে দেয় না, তুমি বড় হয়ে যেও। নিশালের পাপা কেমন বাবা আপনি? হ্যাঁ, ছেলেকে বুদ্ধি দিচ্ছেন বড় হয়ে ক্যাসিনোতে যেতে? ছি! হেরা, আমি আমার ছেলের বন্ধুর মতো। আমি চাই ও একবার হলেও এই মজাটা নিক। এক কাজ করব, আমি আর নিশাল একসঙ্গে খেলবো। আপনি না প্রমিস করলেন আর কখনো ঢুকবে না ক্যাসিনোতে? নিশাল আমার সঙ্গে এসো, বাবা পাপার কথা শোনে না। জুয়া খেলা ভালো না, আল্লাহ গুনাহ দেবে। হেরা ছেলেকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। মামুনি, মামুনি আমি তো যাচ্ছি না ক্যাসিনোতে। তুমি চিন্তা করো না, আগে বড় হই তারপরে দেখা যাবে। বড় হলেও যাবে না, তোমার পাপা শুধু দুষ্টু বুদ্ধি দেয়। নওশাদ আর ইরফান হেরাকে দেখে হাসছে। 2 দিন খুব আনন্দ করে ওরা বাসায় ফিরে এলো। নওশাদের ছোট ভাগ্নে ইসরাক নেপলস থেকে বউ বাচ্চাকে নিয়ে এসেছে সবার সঙ্গে দেখা করতে, ছুটি কাটাতে। ওরা আসার পর বাসার আনন্দ যেন আরও বেড়ে গেল। সবাই মিলে নিয়ামি বিচ থেকে শুরু করে বিখ্যাত সব জায়গায় ঘুরে বেড়ালো। দেখতে দেখতে ওদের ফিরে যাওয়ার সময় হয়ে এলো। বুবু ঘোষণা দিল আর বাহিরে ঘোরাঘুরির দরকার নেই, এখন বাকি দিনগুলো বাসায় থেকে সবাই মিলে সময় কাটাবে। ইরফানের স্ত্রী মৌ ব্যাংকার, কিন্তু ওর খুব ব্রেকিংয়ের শখ। সে বেকিংয়ের উপর বিভিন্ন কোর্স করেছে। তার খুব ইচ্ছে একটা কেক পেস্ট্রির শপ দিবে। ব্যাংকের চাকরি তার ভালো লাগে না। সে প্রতিদিন নানান রকমের কেক বানিয়ে খাওয়াচ্ছে সবাইকে। হেরা ওর কাছ থেকে দেখে শেখার চেষ্টা করছে। একদিন হেরা মৌয়ের কাছ থেকে শিখে কেক বানিয়ে খাওয়ালো সবাইকে। নওশাদ তো মুগ্ধ হেরার বানানো কেক খেয়ে। বুবু বলল, তোর বউ প্রথম বানিয়েছে, খুব ভালো হয়েছে। এখন ওকে একটা গিফট দিতে হয় তো আমাদের।
তুই কি দিবি বাবু? আমি গিফট তো একটা দিবই, কিন্তু সেটা হেরাকে যে শিখিয়েছে তাকে। নওশাদ ঘোষণা করল। মৌ, তুমি পেস্ট্রি শপ যখন দিবে আমি ফিনান্স করব তোমাকে। ইনভেস্টমেন্ট আমার, বাকি কাজ তোমার। মৌ খুব খুশি হয়ে গেল। থ্যাঙ্কস মামা, আমি আপনাকে জানাবো। ঠিক আছে। ওদের চলে আসার 2 দিন আগে থেকেই জান্নাত আজমি চোখের পানি ফেলা শুরু করলেন। বাসাটা আনন্দে ভরেছিল, আবার খালি হয়ে যাবে। নওশাদ বলল, তুমি চলো আমাদের সঙ্গে। বললেই কি যেতে পারি? নাতিটা ছোট না, ওকে রাখবে কে? ডে কেয়ারে দিব না এত ছোট বাচ্চা। আচ্ছা ঠিক আছে, ও একটু বড় হোক, তখন ওকে নিয়ে তুমি চলে এসো বুবু। বাবু, আমি যে কথাটা বলে এসেছিলাম মনে আছে তোর? কোন কথা? ওই যে তোর আর হেরার বাচ্চা নেওয়ার কথা। বুবু, হেডার গ্র্যাজুয়েশনটা আগে হোক, সময় তো রয়েছেই। ঠিক আছে, মাথায় রাখিস তুই। আচ্ছা বুবু, আমার মাথায় না থাকলেও তুমি ফোন দিয়ে দিয়ে মনে করিয়ে দিবে আমাকে, আমি ভালো করেই জানি। নওশাদ হাসতে হাসতে বলল, তোকে নিয়েই চিন্তায় থাকি আমি। আর কেন দুশ্চিন্তা করো আমাকে নিয়ে? আমি তখন ভালো আছি বুবু, তুমি খালি খালি চিন্তা করে ব্লাড প্রেশার বাড়াও। শোনো হেরা, কোনো গুড নিউজ দিলেই আমি সঙ্গে সঙ্গে দেশে চলে যাব। কেন? নওশাদ অবাক হয়ে তাকালো বোনের দিকে। কেন আবার? ওর যত্ন নেবার জন্য। তোর বাসায় একটা কেউ আছে ওর খেয়াল রাখার জন্য। কি হলো, বাসা ভর্তি কাজের লোকজন? কাজের লোকজন রাখবে ওই অবস্থায় হেরার খেয়াল? কি যে বলিস বাবু, গীতির সময় আম্মা বেঁচে ছিল, গীতির মা ছিল, বোনেরা ছিল, কিন্তু হেরার তো ইহ দুনিয়ায় তুই ছাড়া কেউ নেই। তুই রাখবি ওর খেয়াল, তাহলেই হয়েছে। কেন আমি খেয়াল রাখতে পারবো না? তোমার কি মনে হয়? পারবি না, তুই ওকে রেখে দেশ বিদেশ করে বেড়াবি, সে আমি ভালো করেই জানি। ঠিক আছে বুবু, যখন এটা তখন দেখা যাবে, ওসব অনেক দেরি আছে। আর একটা কথা, তুমি এসব কথা হেরাকে বলতে যেও না, ও খুব লজ্জা পাবে। আচ্ছা বলবো না, যা। কিন্তু দেখ কি খারাপ লাগছে, তোরা চলে যাবি এটা ভেবেই খারাপ লাগছে। যেতে তো হবেই বুবু, তুমি মন খারাপ করো না, ভিডিও কলে দেখা হচ্ছে, তারপর আর কেন মন খারাপ করে থাকা বলো? এখন তো ভিডিও কলই ভরসা। দেশে চলে আসার পর নওশাদ তার বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে গেল। হেরার ভার্সিটিতে সামার ভ্যাকেশন চলছে। এলিন নাহিন গিয়েছে ওর বাবা মায়ের কাছে। নিশাল আর বিথির অস্ট্রেলিয়া যাওয়া আপাতত মনে হয় হচ্ছে না। ওরা দেশে আসার আগেই বিথির স্বামী হাসিব সিঁড়িতে পিছলে পড়ে পা ভেঙে গেছে। দেশে এসে নওশাদ হেরা আর নিশালকে সঙ্গে নিয়ে বিথির বাসায় গিয়ে দেখে এসেছে হাসিবকে। ডাক্তারের ভাষ্যমতে 1.5 মাস লেগে যেতে পারে প্লাস্টার খুলতে। বিথির সঙ্গে নিশালের আর যাওয়া হলো না অস্ট্রেলিয়া। নিশালকে তবুও নওশাদ বলল, তুমি যদি যেতে চাও নানুকে দেখতে, তাহলে আমি প্লেনে তুলে দেই, মামা তোমাকে রিসিভ করতে তো আসবেই, যাবে তুমি? থাক পাপা, পরে যাওয়া যাবে। নিশাল তার বাকি ভ্যাকেশন বাসায় অলস সময় পার করেই কাটাচ্ছে। হেরা আরও প্রায় সময়ে ঘুরতে বের হয়, শপিং করে। এলিন নাহিন ছুটি শেষ করে বাসায় আসতেই আবার বাসায় হইচই শুরু হয়ে গেল। নওশাদ একদিন ওদের হইচই দেখে হেরাকে বলল, তোমরা যা করছো, এবার নিশাল কলেজে গেলে ওর খারাপ লাগবে, ওর মন পড়ে থাকবে তোমাদের এই হইচই করাতে। আমারও তাই মনে হচ্ছে। আমার যে কি খারাপ লাগবে নিশাল চলে গেলে। ভার্সিটি খুলতেই হেরাও ক্লাস নিয়ে ব্যস্ত হয়ে গেল। এলিন নাহিনদের সঙ্গে ক্যাফেতে বসে আড্ডা দেওয়া হচ্ছে না তার। একদিন ক্লাস শেষে বাসায় আসার সময় ডিপার্টমেন্টের সামনে মাহাদির সঙ্গে দেখা। কি খবর লজ্জাপতি, তুমি এভাবে ডুব দিলে যে দেখাতে পাচ্ছি না? মেসেঞ্জারের মেসেজও সিন করো না? হেরা কি বলবে বুঝতে পারছে না, শুধু বলল, আমি ফেসবুকে খুব একটা বসি না। তোমার ফ্লোরিডা ট্রিপসের ছবি দেখলাম, দারুণ এনজয় করছো, দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। ফ্যামিলির সঙ্গে থাকলে এনজয়মেন্ট অনেক বেশি হয়, এটাই তো স্বাভাবিক। আমি অবশ্যই এত কিছু দেখিনি, আমি মুগ্ধ হয়ে তোমার ছবি দেখেছি। জি। কিছু না, তোমাকে ক্লাস শেষ, চলো
ক্যাফের দিকে যাই। না, আমাকে বাসায় ফিরতে হবে, তাড়া আছে। তোমার বিজনেসম্যান হাজব্যান্ড নিশ্চয়ই এই দুপুরবেলা তোমার পথ চেয়ে বসে নেই, তাহলে এত তাড়াতাড়ি কিসের? হাজবেন্ড ছাড়াও তারা থাকতে পারে না। বাসায় আমার ছেলে আছে, লাঞ্চে অপেক্ষা করবে আমার জন্য। তোমার ছেলে? দারুণ বলছো। কথাটা বলেই মাহাতি হো হো করে একটা ব্যঙ্গ অট্ট হাসি দিল। হেরা তাকিয়ে রইল তীব্র চোখে। গাড়ি নিয়ে সবুজ চলে আসতেই সে গাড়িতে উঠে গেল। মাহাতি ওখানেই হাসি মুখে দাঁড়িয়ে রইল, ওর দিকে তাকিয়ে। সন্ধ্যায় হেরা এলিন নাহিনের সঙ্গে মাহাতিকে নিয়ে ওর অস্বস্তির প্রসঙ্গ তুলল। সব শুনে ওরা খুব একটা পাত্তা দিল না। বৌমনি দেখো, ও অনেক ভালো একটা ছেলে, তুমি চিন্তা করো না, ও সবার সঙ্গে এমন করে। কিন্তু আমার ভালো লাগছে না নাহিন। আশ্চর্য, তুমি এভাবে রিয়েক্ট করছো কেন? বন্ধুর সঙ্গে একটু মজা করেছে, আর তোমার কত সুন্দর ছবি তুলেছে দেখো। ইস, ও যদি এত সুন্দর একটা ছবি আমাকে তুলে দিত তাহলে তো আমি খুব খুশি হতাম। আমি কেন জানি খুশি হতে পারছি না নাহিন। এলিন হেরাকে বলল, ঠিক আছে, আমি বলে দেব ও যেন তোমার অনুমতি ছাড়া ছবি না তুলে। আর এমন মেসেজ যেন না পাঠায়। তোমাদের মতো নিশালের পাপাও পাত্তা দিল না ব্যাপারটা। কি বৌমনি, তুমি এই কথা ভাইয়ার সঙ্গেও বলে ফেলেছো? নাহিন অবাক হয়ে বলল, হ্যাঁ, ওনার কাছে আমি কিছু গোপন করি না। তাই বলে এগুলো বলতে হবে? নাহিন, আমি সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকাটাকে বেশি প্রাধান্য দিই। হাসতে হাসতে নাহিন বলল, বৌমনি, তোমাকে কি জান্নাতুল ফেরদৌসেই যেতে হবে? আর কোনো ছোটখাটো বেহেশতে গেলে হবে না? হ্যাঁ, আমাকে ওখানেই যেতে হবে। বলে হেরাও হেসে দিল। নিশালের যেদিন রেজাল্ট বের হলো সেদিন ছিল গীতির মৃত্যুবার্ষিকী। অন্যবার নওশাদ দিনটা নিচের মতো কাটায়। সকালে কবর স্থানে যায়, অনেকক্ষণ গীতির কবরের পাশে বসে থাকে, তারপর বাসায় এসে চুপচাপ নিজের ঘরেই থাকে। শোয়েব সেদিন খুব ব্যস্ত থাকে, কারণ তাকেই করতে হয় এতিমখানায় এতিমদের খাবার পাঠানোর জন্য সব কিছু। নওশাদের সকল ফ্যাক্টরিতে লেবারদের সেদিন খাবার দেওয়া হয়, দোয়া পড়ানো হয়। নওশাদ ওসব কিছুর মধ্যে থাকে না, সে নিজের ঘরে একা থাকতেই পছন্দ করে। ওকে সেদিন কেউ ডাকাডাকি করে না। চুথি বিথি বাসায় আসে, নওশাদ সেদিন ওদের সামনেও আসে না। কিন্তু নিশাল বাসায় থাকলে ছেলেকে নিয়ে যায় কবর স্থানে। নিশাল তার পাপার মতো এতটা শোকাহত হয়ে থাকে না, সে তার স্বাভাবিক জীবন যাপনই করে। আজ সকাল থেকে হেরা একটু বিচলিত, সে কি করবে তাই চিন্তা করছে। সকালে তার পরীক্ষা ছিল, তাই সে ভার্সিটিতে চলে গিয়েছিল। যাওয়ার আগে দেখেছে নওশাদ ফোনে কথা বলাতে ব্যস্ত, তাই সে আর কোনো কথা বলেনি। কাছে দাঁড়িয়ে শুধু বলেছে আমি আসলাম। নওশাদ চোখে শুধু ইশারা করলো, আর কিছু বলেনি। পরীক্ষা শেষে বাসায় এসে দেখে নওশাদ আর নিশাল বাসায় নেই, ওরা কবর স্থানে গিয়েছে। আনারের মা ওকে দেখে কাছে এসে বলল, স্যার সকাল থেকে খাই নাই কিছু আম্মা। নিশাল খেয়েছে? ভাইয়ারা জোর করে খাওয়াইছি আমি। আনারের মা, আমি বুঝতে পারছি না স্যারকে কি বলবো। খাওয়ার কথা বললে কি উনি রাগ করবেন? না আম্মা, রাগ করতো না, তবে খাওয়ার সম্ভাবনা নাই। স্যারের আজ মনটা খারাপ। একদিকে পারুল শয়তান মাইয়া দাদারে কইছে আজ আমার মৃত্যুর বার্ষিকী, স্যার কবরস্থানে গেছে, কিন্তু দাদা শুনছে আজ আম্মা মারা গেছে, সবাই কবর দিতে গেছে। এখন দাদা কাঁদতেছে, কবরস্থানে যাইব ডাকাডাকি করতেছে সবাইরে। কি করতে মন চায় পালুরে কোন আম্মা? থাক, আজ বাসায় চিল্লাচিল্লি করো না, আমি বাবার সঙ্গে কথা বলে ঠান্ডা করছি। হেরা শ্বশুরের রুমে গিয়ে শ্বশুরকে বুঝিয়ে বলল আজকে কোন দিন। হেরার কথা শুনে শ্বশুর বুঝেছে, কিন্তু কান্নাকাটি করতে করতে বললেন, তুমি চাও বাবুকে এখানে আসতে বলো, আমি ওর মাথায় হাত বুলিয়ে দেই। আজ ওর অনেক কষ্টের দিন। জি আব্বা, আমি আপনার ছেলেকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আপনি কাঁদলে উনি কষ্ট পাবেন। আপনি আগে কান্না বন্ধ করুন। আমার দাদু ভাইকে আসতে বলো, ওরও আজ অনেক কষ্টের দিন। সবাইকে আসতে বলবো, আপনি শান্ত হন আগে। ঠিক আছে বৌমা।
হেরা শ্বশুরের রুম থেকে বের হয়ে দেখে নিশাল লিভিং রুমের সোফায় শুয়ে মোবাইলে গেমস খেলছে। তোমার পাপা চলে গেছে। হেরা নিশালের পাশে বসতে বসতে বলল। হ্যাঁ পাপা, রুমে। হেরা নিশালের মাথায় হাত রাখল। তোমার কি অনেক বেশি মন খারাপ বাবা? অনেক বেশি না, কিন্তু খারাপ লাগছে মামুনি। এই জন্য না যে আজ মাম্মার মৃত্যুবার্ষিকী। তাহলে কেন মন খারাপ? আমার রেজাল্ট দিয়েছে মামুনি, কিন্তু মাম্মা সেটা জানতে পারলো না, তাই মন খারাপ। আজ মাম্মা থাকলে অনেক খুশি হতো, অনেক হইচই করতো, কিন্তু দেখো মাম্মার মৃত্যুবার্ষিকীর দিনই রেজাল্ট পাবলিশ হতে হলো। তোমার মাম্মা ঠিকই জানতে পেরেছে তোমার রেজাল্ট। কিভাবে? নিশাল উঠে বসে হেরার দিকে তাকালো। যেসব বাচ্চাদের মা তাদের ছোট রেখে মারা যায়, তারা বড় না হওয়া পর্যন্ত তাদের মায়েদের আত্মা বাচ্চাদের কাছাকাছিই থাকে। সত্যি? হুম। তাহলে তো বড় হয়ে যাওয়াটা ঠিক হবে না, কি বলো? কখন শুনলে রেজাল্ট? মাত্রই ফ্রেন্ড ফোন দিয়ে বলল। পাপাকে বলেছো? না, পাপার মন খারাপ, থাক, এখন বলার দরকার নেই। এক কাজ করো নিশাল, তুমি পাপার কাছে গিয়ে পাপাকে বলে এসো, দেখবে পাপার মন ভালো হয়ে যাবে। আজকে পাপা অনেক আপসেট মামুনি। সেজন্যই বলছি চলো আমরা যাই, ভালো খবরটা দিয়ে আসি। হেরা নিশালকে নিয়ে নিচের ঘরে ঢুকলো। ঘর অন্ধকার করে নওশাদ এসি চেয়ারে শুয়ে আছে। হেরা নওশাদের পাশে গিয়ে দাঁড়ালো নিশালকে সঙ্গে নিয়ে। নওশাদ চোখ মেলে দুজনকে দেখে বলল। কিছু বলবে? নিশাল একটা সুখবর দিতে এসছে আপনাকে, শুনলে আপনার মন ভালো হয়ে যাবে। সুখবর কি? পাপা আমার রেজাল্ট দিয়েছে, আমি গোল্ডেন 5 পেয়েছি। নওশাদের মুখ উজ্জ্বল হয়ে উঠল, ছেলের মাথায় হাত রাখলো। কংগ্রাচুলেশনস বাবা, এটা তো দারুণ খবর। তোমার কি লাগবে বলো, বাবা তুমি যা চাও তাই দিবে। আমার কিছু লাগবে না পাপা। এটা কেমন কথা, কিছু লাগবে না? ভালো রেজাল্ট করেছো, তোমাকে অবশ্যই আমি একটা ভালো গিফট দিব। পরে দেখা যাবে পাপা, তুমি রেস্ট নাও, আমি রুমে যাচ্ছি। ঠিক আছে। নিশাল বের হয়ে যেতেই হেরা নওশাদের পাশে এসে বসলো, মাথায় হাত রাখলো। নিশার কিছু হয়েছে হেরা? সকালে ব্রেকফাস্ট করেছে, আপনি তো সেটাও করেননি। ইচ্ছে করছে না? নিশালের খুব মন খারাপ, আপনাকে বলল আজ মাম্মা থাকলে রেজাল্ট শুনলে খুব আনন্দ করতো, হইচই করতো। নওশাদ চুপচাপ শুনছে কথাগুলো। হেরা কিছুক্ষণ চুপচাপ নওশাদের পাশে বসে থেকে উঠে গেল। নওশাদের ডাকে আবার কাছে এসে দাঁড়ালো। হেরা, জি একটা কাজ করবে? বলুন। ছেলেটার জীবনে একটা বিশেষ দিন আজ, এত ভালো রেজাল্ট করলো, তুমি কিছু একটা করবে যেন ওর মন ভালো হয়ে যায়। আমি বলি কি, আপনি ওকে কাছে ডেকে ওর সঙ্গে স্বাভাবিক একটা দিনের মতো সময় কাটান, দেখবেন ওর মন ভালো হয়ে যাবে। ছেলের সঙ্গে বসে লাঞ্চ করেন, ওর মাম্মাকে নিয়ে দুইটা কথা বলেন, দেখবেন ওর মন খারাপটা কমে যাবে। আপনার যেমন কষ্টের দিন, আজ তো ওরও কষ্টের দিন, দুজন একসঙ্গে কষ্টটা ভাগাভাগি করে নিন, তাহলে দেখবেন ওরও ভালো লাগবে। আমার কিছু করতে ইচ্ছে করছে না হেরা। আপনি চাইছেন ছেলের মন ভালো করতে, আর ছেলে মন খারাপ করে বসে আছে কারণ তার পাপার মন আজ খুব খারাপ। তাহলে কিভাবে হবে? ওর রেজাল্ট দিল তাই বলছিলাম হেরা। ঠিক আছে, কি করা যায় দেখি। হেরা রুম থেকে বের হয়ে এলো। একটু পর নওশাদ নিজেই রুম থেকে বের হয়ে নিশালকে ডেকে নিয়ে একসঙ্গে লাঞ্চ করলো। হেরা তাকিয়ে দেখছে এত বছর যে মানুষটা নিজের কষ্ট নিজের মাঝে নিয়ে দিন কাটাতো, আজকের দিনে সেই মানুষটা ছেলেকে নিয়ে স্বাভাবিক দিনের মতো খাচ্ছে, গল্প করছে। নিশালও তার পাপার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছে। সন্ধ্যার আগে আগে সুমনা আর রেজওয়ান একটা কেক নিয়ে এলো নিশালের জন্য। সুমনা নিশালকে জড়িয়ে ধরে পড়ল। মিষ্টি মুখ না করাই কেক মুখ তো করাতেই পারি ছেলেটাকে। নওশাদ তাকিয়ে দেখে নিশালের চোখে মুখে আনন্দ ছড়িয়ে পড়েছে। ওর ভাইয়েরাও তাদের ফ্যামিলি নিয়ে এসেছে নিশালকে কংগ্রাচুলেট করতে। সুমনার কাছে এসে নওশাদ বলল, থ্যাঙ্কস সুমনা, আমার ছেলেটা খুব মন খারাপ করেছিল, তোমরা এসে ওর মন ভালো করে দিলে। আমার সামনে নর্মাল দেখাচ্ছিল নিজেকে, কিন্তু আমি তো জানি ওর ভেতরে কত কষ্ট হচ্ছিল। নওশাদ, থ্যাঙ্কস আমাকে না, হেরাকে দিও। ও আমাকে ফোন দিয়ে বলল নিশালের জন্য একটা কেক যেন নিয়ে আসি আমরা, ওর খুব মন খারাপ। নওশাদ দূর থেকে হেরাকে কৃতজ্ঞ চোখে তাকিয়ে দেখছে।
হেরা নিশালের মুখে কেক তুলে দিচ্ছে। নওশাদের মনে হচ্ছে গীতি থাকলেও আজ হয়তো এভাবেই ছেলের মুখে মিষ্টি তুলে দিত। নওশাদের বারবার মনে হচ্ছে ভেতরে ভালোবাসার অনুভূতিটুকু ধারণ করতে পারলেই সম্পর্কের নাম যাই হোক একটা ভালোবাসার বন্ধনে বাধা পড়বেই। হেরা ভেবেছিল অনেক দিন গ্যাপ ছিল তার পড়াশোনার, তাই হয়তো সে খুব একটা ভালো করতে পারবে না। কিন্তু প্রথম সেমিস্টারটা কোনো রকম রেজাল্ট করলেও দ্বিতীয় সেমিস্টারে সে আশানুরূপ ভালো রেজাল্ট করলো। আজ রেজাল্ট দেখে ওর এত খুশি লাগছে, তার ইচ্ছে করছে নওশাদের কাছে দৌড়ে এসে খবরটা দিতে। কিন্তু উনি অফিসের কাজে চায়না গেছেন। এবার যাওয়ার সময় হেরাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নিশালের প্যারেন্টস মিটিং ছিল, তাই ইচ্ছে করে হেরা চায়নি। হেরা এখনও নিশালের প্যারেন্টস মিটিংগুলো মিস করতে চায় না। নওশাদও চাই সঙ্গে। অনেকদিন পর নওশাদ এবার থাকতে পারেনি। খুব ইচ্ছে ছিল তার, কিন্তু কোনোভাবেই চায়না ট্রিপটা পোস্টপোন করা গেল না। গত 1 বছরে নওশাদ বিজনেসের কাজে দেশের বাহিরে যেখানে যায় হেরাকে সঙ্গে নিয়ে যায়। হেরারও খুব ভালো লাগে নওশাদের সঙ্গে নতুন নতুন দেশে ঘুরতে। অফিসের কাজে যে সময়টা নওশাদ ব্যস্ত থাকে সেই সময়টুকু হেরা হোটেলেই কাটায়, বাকি সময়টা দুজন ঘুরে বেড়ায়। নওশাদ যদি কোনো কারণে হেরাকে না নিয়ে যায়, নিশাল খুব রাগ করে পাপার উপর। তার খুব ভয় করে বিথি খালামণিকে নিয়ে। ইদানিং খালামণির হাবভাব সে বুঝতে পারে না। নিশাল যে তার কাছ থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে সেটা দেখে মনে হচ্ছে খুব সহজে মেনে নিয়েছে, কিছু বলছে না। তাই আরও বেশি ভয় হচ্ছে নিশালের। গত ছুটিতে নিশাল বিথির বাসায় একদিন সারাদিন ছিল। বিথি তাকে একবারও কেন ছুটির সময়টা বেশি বেশি ওর কাছে কাটাচ্ছে না এসব কিছু বলেনি, খুব নর্মাল ব্যবহার করেছে। নিশালি আগ বাড়িয়ে বলল, বুঝলে খালামণি, কলেজে উঠে দেখি অনেক পড়া, পড়তে পড়তে আমার জীবন শেষ। বিথি হেসে বলল, তাই বুঝি? কি বলবো, এই যে বাসায় এসেছি, কোনো ছুটি আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ টিচারদের কাছে পড়তে পড়তেই দিন পার হচ্ছে। ভালো রেজাল্ট করতে হলে পড়াশোনা তো করতে হবেই নিশু। সেটাই। হেরার রেজাল্ট দেখে এলিন নাহিন খুব খুশি হলো। বৌমনি ট্রিট দাও। দুই বোনের সঙ্গে ওদের বন্ধুরাও হেরার পিছনে লেগে গেল। চলো আজই খাওয়াবে। হেরা অবাক হয়ে পড়ল। আজ? কোনো সমস্যা বৌমনি? না, কোনো সমস্যা নেই। মাহাদি কাছে এসে বলল, তোমাকে খাবো না আমাদের খাবে, কোনটা বলো? যা হবে আজই। হেরার এই ছেলের এই অধিকার বোধ নিয়ে কথা বলাটা ভালো লাগে না। আমিই খাওয়াবো, সমস্যা নেই। চলো, তোমরা কোথায় খাবে? সবাই মিলে হইচই করতে করতে রেস্টুরেন্টে চলে গেল। মাহাদি হেরার কাছে এসে বলল, তুমি বড় লোকের বউ, তাই দামি রেস্টুরেন্টে নিয়ে এলাম, সমস্যা নেই তো? না, সমস্যা নেই। তুমি মনে রেখো কথাটা, আমি কারোর বউ, তাহলেই হবে মাহাদি। ও মাই গড, লজ্জাবতী ফুল দেখি কথা জানে। মাহাদি, লজ্জাবতী ফুল দেখেছো, কিন্তু ওর কাঁটাগুলো দেখোনি? প্রয়োজনে ও কিন্তু কাঁটা ফুটিয়েও দিতে পারে। আমি ভয় পাচ্ছি হেরা। কিছুটা ভয় থাকা ভালো মাহাদি। নাহিন বলে উঠল, হয়েছে হয়েছে, আর তর্ক করতে হবে না, এবার খাবারে মনোযোগ দাও তোমরা। হেরা এখন আর মাহাদি কিংবা কারো কথাই গটিয়ে যায় না। সম্ভব হলে কিছু উত্তর দিয়ে দেয় সে। নাহিন এগিয়ে এসে বলল, কোল্ড ড্রিঙ্কস তো কোকে খাবে তুমি বৌমনি? ঠান্ডা কোক খাও, মেজাজ ঠান্ডা হবে। মেজাজ ঠান্ডা আছে আমার, আমি কোনো কোল্ড ড্রিঙ্কস খাবো না। কয়েকদিন থেকে কোল্ড ড্রিঙ্কস পানি খেতে অসহ্য লাগছে, মনে হয় গলা দিয়ে নামছে না। পানি দেখলেই রাগ লাগছে। তোমার বন্ধু মাহাদিকে দাও ঠান্ডা কোক, ওর মাথা হয়তো গরম হয়ে গেছে। ও কঠিন চিজ, তোমার এসব কথাই ওর কিছু হবে না। তুমি লেমনেড নাও অন্তত। নাহিন হেরার দিকে গ্লাস এগিয়ে দিল। এগুলো আরো অসহ্য লাগছে খেতে। আমার মনে হয় বৌমনি তোমার ঠান্ডায় টনসিল ফুলেছে, তাই পানি গিলতেও অসহ্য লাগছে। হতে পারে, কি জানি। ভাইয়া দেশে নেই, সেই বিরহে তুমি আবার অসুস্থ হয়ে গেছো হয়তো। বলেই নাহিন হেসে দিল। ওর সঙ্গে বাকি সবাইও হাসছে, শুধু মাহাদি ছাড়া। হেরার খুব ইচ্ছে ছিল নওশাদকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতে।
হঠাৎই ইচ্ছে হলো গিয়ে মানুষটাকে অবাক করে দিতে, কিন্তু ভার্সিটি থেকে আসার পর শরীর এত ক্লান্ত লাগছে, যেতে ইচ্ছে করলো না আর। আজ পরপর ক্লাস ছিল, কোনো গ্যাপ ছিল না। এখন মাথা ধরেছে। বাসায় ফিরেই অনেক সময় নিয়ে শাওয়ার নিল, তারপর সুতির একটা লাল সাদা রঙের বাটিকের শাড়ি পরল।